ভাইয়া, সেক্স কাকে বলে? এটা দিয়ে কি হয়? তানহার কথা শুনে খাবারটা আর মুখে গেল না। তানহার বয়স মাত্র 7 বছর। হঠাৎ এরকম প্রশ্ন তানহার মুখে কোনো দিন শুনিনি। এইদিকে আসো তানহা, কি বলতেছো তুমি? এই শব্দ কোথায় থেকে শুনলে? আগে বলো তুমি। আমাকে একজন বলেছে। কে বলেছে? কার কাছ থেকে শুনেছো তুমি? ভাবি বলেছে। তোমার কাছ থেকে এর মানে জানতে বলেছে। তুমি যাও, আমি তোমার ভাবিকে বলবানি। আমাকে বলো না মানেটা। বললাম তো, তোমার ভাবিকে বলবো। তুমি স্কুলে যাও। ওকে ভাইয়া, ভাবিকে বলবে কিন্তু। তুমি স্কুলে যাও ড্রাইভার মামার সাথে। এতক্ষণ যার সাথে কথা বললাম সে আমার একমাত্র বোন, তানহা। আম্মু ওকে জন্ম দেওয়ার সময়ই মারা গেছে। তারপর থেকে আমার কাছে বড় হয়েছে। খুব ভালোবাসি ওকে। খাওয়া শেষ করে রুমে গেলাম, দেখলাম বৃষ্টি শুয়ে আছে। বৃষ্টি হলো আমার বইয়ের নাম। বিয়েটা 1 মাস আগে হয়েছে। বিয়েতে আমার ইচ্ছে ছিল না। কেন ছিল না সেটা পরে জানতে পারবেন। এখন গল্পে ফেরা যাক। তানহাকে কি বলেছে এসব? কই কি বললাম? কিছুই তো বলিনি। মিথ্যে কথা বলো না। তুমি জানোই আমার মিথ্যে কথা সহ্য হয় না। ওকে তুমি কিসের মানে জানতে বলেছো আমার কাছে? সরি, ভুলে গেছে। আমি একটা বই পড়তেছিলাম, সেখানে এই শব্দটা লেখা ছিল। ওটা দেখেই মানে জানতে চাইলো, তাই আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। কি এমন বই পড়ো যেটাতে এরকম শব্দ ব্যবহার করা থাকে? তুমি ভালো করে জানো আমি তানহাকে খুব ভালোবাসি। আমি চাই না ওকে তুমি এমন কিছু শিক্ষা দাও এটা ভবিষ্যতে খারাপ প্রভাব ফেলবে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছো। বুঝতে পেরেছি। আর এরকম হবে না। হুম। ব্রেকফাস্ট করছো? না, এখনো করিনি, ভালো লাগতেছে না। ও, যাও তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও। সকালে না খেয়ে থাকতে হয় না। আপনাকে এত কেয়ারিং দেখাতে হবে না। আমার যখন ইচ্ছা তখন খাবো। ভুলে যায়েন না, আমাদের মধ্যে শুধু নামে স্বামী স্ত্রীর সম্পর্ক, আর 3 মাস হলেই সম্পর্কটা শেষ হয়ে যাবে। আমার আর বৃষ্টির মধ্যে শুধু নামেই স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো বন্ধন তৈরি হয়নি। বিয়েটা এক প্রকার হঠাৎ করেই হয়ে গেছে। এই সব কিছুর জন্য আমার বাবাই দায়ী। আমি কিছুই ভুলিনি। আর এটা কোনো কেয়ারিং না। তোমার জায়গায় যে কোনো মেয়ে থাকলেই এই কথা বলতাম। তুমি খাবে কি না সেটা তোমার ইচ্ছা, কিন্তু যতদিন আমাদের বাড়িতে আছো আমার বাবার বোনকে এসব বুঝতে দিও না। খুব কষ্ট পাবে ওরা। সেটা দেখা যাবে। আপনাকে বাবা তার রুমে রাখছে। ওকে, যাচ্ছি। বাবার রুমে গেলাম, দেখলাম পত্রিকা পড়তেছে। বাবা, আসবো? আসো, তোমাকে তো সেই কখন ডাকছিলাম। ব্রেকফাস্ট করলাম তো, তাই দেরি হয়ে গেছে। কিছু বলবে কি? হুম সামনে তো তোমার মায়ের মৃত্যুবার্ষিক, কিছু কেনাকাটা করতে হবে। তাই আমি চাচ্ছি আজকে তুমি আর বৌমা এসব কিনে আনো। ওকে বাবা, কিন্তু বৃষ্টিকে নিয়ে গিয়ে কি করব? আমি বললাম তাই নিয়ে যাবে। মেয়েটার আজ 1 মাস হলো কোথাও বের হও না। একটু ঘুরিয়ে নিয়ে আসো, ভালো লাগবে। ওকে, তোমার যখন ইচ্ছা। কিন্তু ও কি রাজি হবে? হবে না কেন, বলেই দেখো। রুমে আসলাম, আবার বৃষ্টি দেখলাম ফোনে কথা বলতে। যে কার সাথে যেন হেসে হেসে আমাকে দেখে ফোনটা কেটে দিল। কি হলো? কেটে দিলে কেন? আমি এসে কি সমস্যা করলাম নাকি? না, প্রবলেম হয়নি। কিছু বলবেন কি? হুম। বাবা তোমাকে আমার সাথে মার্কেটে যেতে বলছে। সামনে মায়ের মৃত্যুবার্ষিকী, কিছু কেনাকাটা করতে হবে। যাবে কি তুমি? অবশ্যই যাব। আমি তো এরকম একটা সুযোগেরই অপেক্ষা করছিলাম। সুযোগ মানে? কোন সুযোগের কথা বলতেছো? হঠাৎ কি বলে ফেললাম। এখন কি বলি? কিসের সুযোগের কথা বলবো? কি হলো, চুপ করে আছো কেন? বলো, কিসের সুযোগ? কোনো সুযোগই না। অনেকদিন হলো বাড়িতে আছি, ভালো লাগতেছে না। কখন যাবেন? ওহ, যাওয়ানি। তানহা কি স্কুল থেকে আসুক, ওকে নিয়েই যাই। ওকে। আর কি জন্য নিবেন? ওকে নিলে কি সমস্যা? ও তো অনেকদিন হলো কোথাও বের হয় না। নিয়ে গেলে ওরও ভালো লাগবে। থাক না, অন্য একদিন নিয়ে যান। আজ না হয় আমরাই যাই। শুধু তানহাকে নিয়ে গেলে কাজটা তো আমি সম্পূর্ণ করতে পারবো না। যেভাবেই হোক তানহাকে নিয়ে যাওয়া যাবে না। ওকে নিয়ে গেলে কি সমস্যা আমি বুঝতেছি না। তুমি ওকে পছন্দ করো না নাকি? সেটা না, ও ছোট মানুষ, এত রাতে থাকতে পারবে না। তা অবশ্য ঠিকই বলেছ। আজ বাবাকে আর একবার বলে আসি। ওকে যান, বাবাও নিতে বলবে না। একটু পর বাবার কাছ থেকে ফিরে এলাম, কিন্তু আজব ব্যাপার, বাবাও নিতে বারণ করলো।
আমার কেন জানি মনে হয় এরা কেউই তানহাকে দেখতে পারে না। কিছুক্ষণ পর আমি আর বৃষ্টি বের হলাম গাড়ি নিয়ে। কেমন লাগছে তোমার? কিসের কেমন লাগবে বুঝলাম না। আজ প্রথম আমার সাথে কোথাও ঘুরতে যাচ্ছ। বিয়ের পর তো কোথাও ঘুরতে যাওনি আমার সাথে, তাই বললাম আর কি। ও, এখন ভালো লাগতেছে না, তবে একটু পরে ভালো লাগবে আশা করি, কারণ আমার কাজটা আজকেই সম্পূর্ণ হয়ে যাবে। কিসের কাজ? কি বলতে চাচ্ছ ভালো করে বলো তো। আপনার এত কিছু শুনতে হবে না, তবে একটা কথা কি জানেন, আপনার ভাগ্যটা না খুব খারাপ। বৃষ্টির কথা শুনে হালকা একটু হাসলাম। ঠিকই বলেছ, আমার ভাগ্য সত্যিই খারাপ। আগে স্বপ্ন দেখতাম বিয়ের পর বউকে নিয়ে, তানহাকে নিয়ে অনেক আনন্দ করব, মজা করব, কিন্তু সেটা তো হলোই না। হুম, আপনাকে আমি মেনে নিতে পারছি না। এটার অনেক কারণ আছে, তবে আমার মনে হয় কারণটা অজানাই থেকে যাবে। অজানা থাকবে কেন? তুমি যদি ইচ্ছা করো বলতে পারো, আমি কিছু মনে করব না। কিছু কথা না হয় অজানাই থাক, যদি কখনো সময় হয় তাহলে বলবো। তবে আমার যেন বারবার মনে হচ্ছে আমাদের আর সেই সময় আসবে না। কি বলো এসব পাগলের মতো? আচ্ছা, আমরা তো স্বামী স্ত্রী হতে পারিনি, ভালো বন্ধু হতে পারি, তাই না? বৃষ্টি কথাটা শুনে জোরে হাসলো। এত জোরে কখনো হাসতে দেখিনি ওকে। মেয়েটা দেখতে খুব সুন্দর, তবে ওর চেহারার মধ্যে একটা রহস্য আছে। সেই রহস্যটা আমি এখনো খুঁজে পাইনি। কি হলো, হাসতেছো কেন? ভুল কিছু কি বললাম? ভুল কিছু বলিনি, তবে আমি আপনাকে যতই দেখতেছি ততই অবাক হচ্ছি। একটা কথা বলি শোনেন, আমার আর আপনার সম্পর্কটা পুরোই সাজানো। আমার মনে হয় যেভাবে আছি সেভাবেই ভালো হয়। তোমার কাছে সম্পর্কটা সাজানো হতে পারে, কিন্তু আমি সম্পর্কটাকে বাস্তবে রূপ দিতে চেয়েছিলাম। কিন্তু সময়ের ব্যবধানে সেটা আর হয়ে উঠল না। বৃষ্টি কিছু বলল না। কিছুক্ষণ চুপ থাকার পর আবার বলল, একটা কথা বলি, হুম, বলো। আগে আপনি কি করতেন? মানে বলতে চাচ্ছি তানহা জন্ম নেওয়ার আগে। কি করব? কিছুই করতাম না। বাবার অনেক অর্থ থাকায় কাজ করার কোনো প্রয়োজন পড়েনি, বাড়িতেই থাকতাম সব সময়। ও, সত্যি বলছেন তো? কেন, তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? না, আপনার কথা সত্যি হবে হয়তো। মিথ্যা বলতে যাবেন কেন? একটু তাড়াতাড়ি চলেন, আমার একটা কাজ আছে। ওকে, কাজটা কি জানতে পারি? সবকিছু এত জানতে চান কেন? এই কৌতূহলের জন্যই কিন্তু। কি বলো? চলেন তো, দেরি হয়ে যাচ্ছে। কিছু না বলে গাড়ি চালাতে লাগলাম। একটু পর মার্কেটে পৌঁছে গেলাম। কি কি কিনবেন সবকিছুর লিস্ট এনেছেন তো? হুম, আনবো না কেন? তোমার যেন কি কাজ ছিল, ওইটাই আগে করি, চলো। না থাক, আগে এই কাজটাই করি, ওটা আমি একাই করতে পারবো। ঠিক আছে, তাহলে কেনাকাটা শুরু করি, চলো। 2 ঘন্টা কেনাকাটা করার পর কেনাকাটা প্রায় শেষের দিকে, আর 2টা জিনিস কিনলে হয়ে যাবে। এমন সময় বৃষ্টি বলল, আপনি একটু দাঁড়ান, আমি বাথরুম থেকে আসি। ওকে যাও, আমি এখানে দাঁড়াচ্ছি। বৃষ্টি চলে গেল। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎই গোলাগুলির শব্দ শুনতে পেলাম। শপিং মলের মধ্যে গোলাগুলি। বিশ্বাসই হচ্ছে না, সব লোকজন পালাচ্ছে। আমিও পালাতে যাব, তার আগে একটা গুলি এসে আমার শরীরে বিঁধল। তবে সেটা হাতে বলে এখনো জ্ঞান আছে। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন পুলিশ চলে আসলো। পুলিশকে দেখে পালিয়ে গেল ওরা। স্যার, আপনি ঠিক আছেন তো? গুলি লাগলে কি কেউ ঠিক থাকে? খুব যন্ত্রণা হচ্ছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলেন। হুম স্যার, একটু সহ্য করেন, অ্যাম্বুলেন্স চলে এসেছে। তারপর আমার আর জ্ঞান ছিল না। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। দেখলাম সবাই এসেছে, কিন্তু বৃষ্টি ছাড়া। জ্ঞান ফেরার পর বাবা এগিয়ে আসলো। হঠাৎ কি হয়ে গেল? জানি না বাবা, দাঁড়িয়েছিলাম, হঠাৎ গোলাগুলি শুরু হয়ে গেল। পুলিশরা না থাকলে তো কি হয়ে যেত ভাবাই যাচ্ছে না। তুমি যে বেঁচে আছো এতে অনেক খুশি আমরা, কিন্তু বৌমা কোথায়? ওকে তো একবারও দেখলাম না। আমিও জানি না কোথায়, তখন বাথরুমে গিয়েছিল। তারপরে গোলাগুলি শুরু হয়ে গেল, পরে আর ওকে দেখিনি। ও আচ্ছা, আমি দেখতেছি, তুমি রেস্ট নাও। বাবার সাথে কথা বলতে বলতে তানহার কথা ভুলে গিয়েছিলাম। খেয়াল করে দেখলাম চুপ করে তাকিয়ে আছে আমার দিকে। তুমি ওখানে কেন? এদিকে আসো আমার কাছে। দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। খুব ভালোবাসে আমাকে, ওর জন্য আমার জীবনে পরিবর্তন এসেছে। ভাইয়া, তোমার কি হয়েছে? তোমার হাতে ওটা কি? কিছু না আপু, এমনি একটু কেটে গিয়েছিল, কিছুই হয়নি আমার। তানহা কিছু না বলে বুকের মধ্যে চুপটি করে শুয়ে থাকলো।
অন্যদিকে সামান্য একটা কাজ দিলাম, সেটাও ঠিক মতো করতে পারছো না। সামান্য একজন ছেলেকে মারতে এতদিন সময় নিচ্ছ, তাও মারতে পারলে না। আজকে তুমি কিন্তু ভালো করেই জানো আমি বারবার সুযোগ দেই না কাউকে। সরি স্যার, আমি খুব চেষ্টা করেছিলাম, কিন্তু ওই শালা পুলিশ না, আসলে আজকে কাজটা সম্পূর্ণ হয়ে যেত। আর কয়েকটা দিন সময় দেন প্লিজ। তোমাকে আর 15 দিন দিলাম, এই সময়টা কিন্তু লাস্ট। মনে রেখো, এইবার না করতে পারলে কিন্তু কি হবে তুমি বুঝতে পারছো। স্যার। ওকে, এখন তাহলে হাসপাতালে যাও, যাতে বুঝতে না পারে সেইভাবে অভিনয়টা করো। একটু পর বৃষ্টি হাসপাতালে আসলো। ওকে দেখে অনেকটা আপসেট লাগছিল। আমাকে দেখেই কান্না করতে লাগলো। কাঁদতেছো কেন? আর কোথায় ছিলে তুমি? ঠিক আছো তো? আমার কিছু হয়নি, আপনি ঠিক আছেন তো? আমার জন্য সবকিছু হয়েছে, আমি দায়ী তার জন্য। আরে কি বলছো সব? তোমার কেন দোষ হতে যাবে? তোমার যে কিছু হয়নি, এতেই আমি খুশি। বাবা কোথায়? ওনাকে তো দেখছি না। বাবা তো তোমাকেই খুঁজতে গেল। দেখা হয়নি তোমার সাথে? না তো, কই দেখলাম না তো কোথাও। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। মিস্টার আদনান, আপনি এখন ঠিক আছেন, ইচ্ছা করলে বাড়িতে যেতে পারেন। ডাক্তার, আমিও বাড়িতে যেতে চাচ্ছি। আপনি সব ব্যবস্থা করুন। ঘন্টা খানিকের মধ্যে বাড়িতে চলে এলাম। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা আসলো। বৃষ্টি আমাকে ধরে রুমে নিয়ে আসলো। আপনি শুয়ে থাকুন, আমি খাবার নিয়ে আসি। ওকে যাও, খুব খিদে লেগেছে। আর তানহাকে আমার রুমে পাঠিয়ে দিও একটু। হুম। তানহা আসলো। ওর মনটা খুব খারাপ হয়ে গেছে, একটু হাসতেছে না। এদিকে আসো। ওরকম করে আছো কেন? কিছু কি হয়েছে তোমার? না, কিছুই হয়নি আমার। ভালো লাগে না, কেউ আমার সাথে কথা বলে না। কয়দিন হলে তুমিও বলো না। আমি কি করেছি? কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললো। কাঁদো কেন? কই কথা বলি না? সব সময় তো কথা বলি। তোমার বাবা আর ভাবি কথা বলে না? বলে, তবে সব সময় বলে না। আমার ভালো লাগে না একা একা। ও আচ্ছা, আমি বলে দিবনি। এখন কথা বলবে। এখন কিন্তু মন খারাপ করে থাকবে না। আর তাহলে হুম। এখন তাহলে একটু হাসো। ওকে, এখন পড়তে বসো যাও তাহলে। কিছুক্ষণ পর বৃষ্টি আসলো হাতে খাবার নিয়ে। নেন, হা করেন, আজকে আমি খাইয়ে দিই। তোমাকে কষ্ট করতে হবে না, আমি খেয়ে নিব। কিভাবে খাবেন শুনি? আপনার ডান হাতেই তো গুলি লাগছে। বেশি কথা না বলে হা করেন। আর কিছু বলতে পারলাম না। আজ 1 মাস পর প্রথমবার বউয়ের হাতে খাবার খেলাম। যদিও সেটা রোমান্টিকতা না। সন্ধ্যার দিকে বাবা আসলো, কিন্তু সাথে 2জন পুলিশ। বিষয়টা বুঝতে পারলাম না। বাবা এতক্ষণ কোথায় ছিলে? বৃষ্টি তো কখন বাড়িতে চলে এসেছে। আমি একটু পুলিশ স্টেশনে গিয়েছিলাম। এত বড় ঘটনা ঘটলো, পুলিশকে না জানালে হয় নাকি? সেটা বুঝলাম, কিন্তু আপনার সাথে এই 2জন পুলিশ কেন? আজ থেকে তোমার সাথেই থাকবে এরা। বলা তো যায় না কখন কি হয়। এসবের কি দরকার ছিল? হঠাৎই হয়ে গেছে মনে হয়। যেটাই হোক, আজ থেকে এরা তোমার সাথেই থাকবে, এটাই কথা। ওকে, এত করে যখন বলতেছেন থাকুক। ঠিক আছে, তুমি তাহলে এদের সাথে পরিচয় হয়ে নাও। আমি রুমে গেলাম। 2জনের সাথে পরিচয় হয়ে নিলাম। 2জনকে আমি আগে থেকে চিনতাম। তোমরা তাহলে বাইরে যাও, আর কোনো কিছু দরকার হলে বলো। ওকে স্যার, আর কোনো সমস্যা হলে সাথে সাথে ডাক দিবেন। কিন্তু বড় স্যার তো অনেক টেনশনে আছে, আপনাকে নাকি অনেক আগে থেকেই মারার প্ল্যান করা হয়েছে। আচ্ছা, তোমরা যাও, আমি বড় স্যারের সাথে কথা বলে নিব। ওরা বাইরে চলে গেল, কিন্তু ওরা যা বলল কথাগুলো শুনে সত্যি টেনশন হচ্ছে। আমাকে কে মারতে চাইবে, আর কেনই বা মারতে চাইবে? কিছুই তো মাথায় আসতেছে না। হঠাৎ বৃষ্টি রুমে চলে আসলো। কি ভাবতেছেন এত? কই কি, কিছু না তো। কোথায় ছিলে এতক্ষণ? বাবা আর তানহাকে খাবার খাইয়ে আসলাম। ও, তানহাকে ঘুম পাড়িয়ে এসেছো কি? না, বাবার সাথে গল্প করছে তো, পরে ঘুমাবে। ওকে, তুমি খেয়েছো তো? হুম, আমিও খেয়েছি। আচ্ছা, বাইরে 2জন পুলিশকে দেখলাম, ওরা কি জন্য এসেছে? বাবা এনেছে ওদের। আজ থেকে ওরা নাকি আমাকে পাহারা দিবে। ও, এসবের কি দরকার ছিল? আমি তো বাবাকে সেটাই বললাম, কিন্তু শুনলো না তো। আচ্ছা বাদ দেন, ঘুমিয়ে পড়ুন আপনি। সারাদিন অনেক কষ্ট হয়েছে আপনার। আমি খাটে ঘুমালে তুমি কোথায় ঘুমাবে? কেন, সোফায় তো প্রতিদিন আপনি সোফায় থাকেন, আজকে না হয় আমি থাকি। যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে খাটেই শুতে পারো। কিছু বললো না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাইরে চলে গেল। এই ফাঁকে বড় স্যারের সাথে কিছু কথা বলে নিলাম।
একটু পর আবার বৃষ্টি আসলো, এসে চুপ করে খাটে শুয়ে পড়লো। তানহা কি ঘুমাইছে? হুম, ঘুমান, এখন সকালে কথা হবে। কেন, কথা বলতে তোমার ভালো লাগছে না? না, সেটা না, আপনি এমনিতেই অনেক ক্লান্ত তো। তোমাকে কে বললো আমি ক্লান্ত? সারা রাত জেগে থাকতে পারবো। তাই নাকি? থাকেন তাহলে, আমি ঘুমিয়ে পড়লাম, আমার অনেক ঘুম পাচ্ছে। সত্যি ঘুম পাচ্ছে? আচ্ছা, একটা কথা বলি তোমাকে। বলেন। তুমি কি কাউকে ভালোবাসো? মানে বলতে চাচ্ছি কি, আমার সাথে বিয়ে হওয়ার আগে তোমার কি কোনো রিলেশন ছিল? কথাটা শুনে আর কিছু বললো না। অনেকক্ষণ চুপ থাকার পর আমি বললাম, কি হলো, মন খারাপ করলে নাকি? ভয় নেই, আমাকে বলতে পারো। না, আমার কোনো রিলেশন ছিল না, আমার ওসব করতে ভালো লাগে না। তাহলে আমাকে কি তোমার পছন্দ না? সেটা জানি না। বাই, গুড নাইট, ঘুমিয়ে পড়ুন। ওকে বাই, গুড নাইট। কোনো কিছু দরকার হলে বলবেন কিন্তু। ওকে। তারপর দুজন ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মধ্যরাতে কারো গলার শব্দে জেগে উঠলাম, তবে কণ্ঠটা ছেলে মানুষের মনে হলো। পাশে তাকিয়ে দেখি বৃষ্টিও নাই। তাড়াতাড়ি বাইরে চলে গেলাম, কিন্তু বাইরে গিয়েও কাউকে দেখতে পেলাম না। পুলিশকে দেখলাম জেগেই আছে, কিন্তু বৃষ্টি কোথায় গেল? তাহলে অনেকক্ষণ খুঁজেও পেলাম না। আমার রুমে চলে আসলাম, কিন্তু রুমে এসে অবাক হয়ে গেলাম, দেখলাম বৃষ্টি শুয়ে আছে। কোথায় গিয়েছিলে? রুমে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? না, কিছু হয়নি, ঘুমিয়ে পড়ো। হুম, আপনিও ঘুমান, একটু হলেই ধরা পড়ে যেতাম। আসার সময় পেল না, এই রাতেও কি দেখা করতে হবে? যদি ধরা পড়ে যেতাম কি হতো তাহলে? সকালের আগে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি আমার বুকের উপর শুয়ে আছে। ওকে দেখতে একদম শিশু বাচ্চাদের মতো লাগছে। মনে চাইছে ওর অগোছালো চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেই। যা ভাবার তাই কাজ। চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিতে গেলাম, কিন্তু আমার হাতের ছোঁয়ায় ঘুমটা ভেঙে গেল। বৃষ্টির আমার বুকের উপর থাকায় মনে হয় একটু লজ্জা পেয়েছে। মুচকি মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। আমি শুয়েই থাকলাম। একটু পর বৃষ্টি বাইরে আসলো। যান, ফ্রেশ হয়ে আসেন, আমি বাইরে গিয়ে খাবার বানাচ্ছি। ওকে। তানহাকে একটু ঘুম থেকে জাগিয়ে দিও। ঠিক আছে। সকালে ব্রেকফাস্ট করে তানহাকে স্কুলে দিতে গেলাম, কিন্তু স্কুলে যাওয়ার পথে ফারিয়ার সাথে দেখা হয়ে গেল। ওকে দেখে বুকে কেমন জানি ধুকপুকুনি বেড়ে গেল। ফারিয়া হলো আমার এক্স গার্লফ্রেন্ড, তবে আমাদের মধ্যে কোনো রিলেশন হয়েছিল না। আমি ভালোবাসতাম ওকে, কিন্তু ও ভালোবাসতো কি না জানি না। তবে প্রতিদিন আমার জন্য রাস্তায় অপেক্ষা করত, আমাকে খাবার বানিয়ে খাওয়াতো। এক অজানা ঝড়ে দুজনে দুই রাস্তায় চলে এসেছি। ও আমার মতো ওর ছেলেকে স্কুলে দিতে আসছে। তানহা, তুমি ক্লাসে যাও, আর ছুটির সময় নিয়ে যাবো এসে। ওকে ভাইয়া, আমি তাহলে যাই। ধীরে ধীরে ফারিয়ার দিকে এগোতে লাগলাম। আমি ওর দিকে যাচ্ছি, হয়তো ওটা ও বুঝতে পেরেছে, ওর ছেলেকেও ক্লাসে পাঠিয়ে দিল। তুমি ফারিয়া না? আমি ফারিহা। কেন, চিনতে পারছেন না নাকি আমাকে? চিনব না কেন? এত স্মৃতি কি সহজে মুছে ফেলা যাবে? কোনো স্মৃতি, আমাদের মধ্যে কি কোনো স্মৃতি ছিল, নাকি সবটাই অভিনয় ছিল? সেটা হয়তো জানি না, তবে তোমাকে খুব মিস করতাম। তোমার শাসনগুলোকেও না খুব মিস করতাম। কখনো ভাবিনি আমাদের মতো এতটা দূরত্ব বেড়ে যাবে। কেন পুরনো কথা বলছেন? এইসব বলে কি কোনো লাভ আছে? এখন আপনি আপনার মতো, আমি আমার মতো। সেটা তো জানি। যাই হোক, স্বামী সংসার নিয়ে কেমন কাটছে দিন? অনেক সুখে আছি। আমার স্বামী কিন্তু তোমার মতো প্রতারক না। সামান্য কিছু টাকার জন্য। প্লিজ ওই কথাটা বলো না, সেদিন আমার কোনো দোষ ছিল না। আমি তো আপনাকে দোষ দিচ্ছি না। শুনলাম বিয়ে করেছেন নাকি? বিয়ে করেছি। কোথায় থেকে শুনলে? এইসব কথা এমনি শোনা যায়। এত বড় মানুষ আপনি, আপনার কথা তো সবার মুখেই শোনা যায়। তাই নাকি? আচ্ছা, তোমার হাজবেন্ড কি করে? কথাটা শুনে নিমেষেই ফারিয়ার মুখটা কালো হয়ে গেল। কি হলো, ভুল কিছু কি বললাম? না না, আপনি ভুল বলেননি। আজ 1 বছর হলো আমার স্বামী মারা গেছে। কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। এর সাথে এরকম হওয়া লাগলো যে মেয়েটা ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছে। ও সরি, কিভাবে মারা গেছে? সেটা আমি জানি না, লাশটা পর্যন্ত খুঁজে পাইনি। কি বলো, এত কিছু হয়ে গেছে আর আমি একটা কথাও জানি না? একবার তো জানাতে পারতে। জানানোর সময় হয়নি। তাছাড়া আপনাকে জানিয়ে কি লাভ হতো? আমার স্বামীকে কি ফিরে পেতাম? তা হয়তো পেতে না, কিন্তু মৃত্যুর কারণটা তো জানা যেত।
আমি আর ওসব জানতে চাই না। অনেক কষ্টে নিজেকে মানিয়ে নিয়েছি। এসব মনে করে আর নিজেকে কষ্ট দিতে চাই না। আচ্ছা, যদি কিছু না মনে করো একটা কথা বলি। বলেন। আমাকে তোমার বাসায় একটু নিয়ে যাবে? কিছুক্ষণ চুপ থাকার পর বলল, চলেন। কিন্তু আপনার হাতে ব্যান্ডেজ কেন? ও আর বলো না, কালকে হঠাৎ কে যেন গুলি করছিল, অল্পের জন্য বেঁচে গেছি। এখনো আগের মতোই আছেন? একটু বদলাননি না? আরে না, আমি আর সে আগের আদনান নেই। আগের আদনান আর এখনকার আদনানের মধ্যে অনেক পার্থক্য। সেটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা চলেন, তাহলে যাওয়া যাক। চলো। তারপর ফারিয়ার সাথে ওর বাড়িতে গেলাম। বাড়িটা খুব একটা বড় না, 2টা রুম। ভেতরে গিয়ে বসলাম। ফারিয়া কোথায় যেন গেল। একটু পর হাতে চা নিয়ে আসলো। এই নেন, চা খান। দাও। তোমার হাতের চা অনেকদিন হলো খাই না। চায়ের কাপে চুমুক দিলাম। সে আগের মতোই চায়ে স্বাদটা রয়েছে, একটু পাল্টায়নি। কিন্তু মানুষ কত বদলে গেছে, তাই না? আবার এসব কথা বলছো? আচ্ছা, আজ তাহলে আসি, অন্য একদিন আসবো আবার। ওকে, এর পরের বার ভাবিকে নিয়ে আসবেন কিন্তু। ফারিয়ার বাড়ি থেকে চলে আসলাম। আজকে ফারিয়াকে দেখে খুব খারাপ লাগছে। আজ ওর সাথে আমার থাকার কথা ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল, সবকিছু অজানাই রয়ে গেল এখনো। বাড়িতে চলে আসলাম, দেখলাম বৃষ্টি টেলিভিশন দেখছে। আমাকে দেখে এগিয়ে আসলো আমার দিকে। কোথায় ছিলেন এতক্ষণ? বাইরে যে রোদ, এমনিতেই অসুস্থ মানুষ। তানহাকে নামিয়ে দিয়ে একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। আজকে যেতে হলো? আপনি অসুস্থ না? এখন কি বাইরে ঘোরাফেরা করা উচিত আপনার? আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। পুলিশ কোথায়? ওদের তো দেখছি না। থানায় গেছে, বড় স্যার নাকি ডাকছে ওদের। ও কই, আমাকে তো কিছু বলে গেল না। আপনি তো ছিলেন না, তাই আমাকে বলে গেছে। ঠিক আছে, যখন আসে তখন আমার কাছে পাঠিয়ে দিও। আমি রুমে গেলাম। ডেকেজ লাইফের ফারিয়ার কাছে গেলাম, কথা বলছিল কার সাথে জানো। আমাকে দেখে ফোনটা কেটে দিল। তুমি এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। অবিশ্বাসের কি আছে? এটা তো স্বাভাবিক, আমি তো আসতেই পারি। সেটা ঠিক, তোমার ছেলে কোথায়? ওকে তো দেখালে না। একটু আগেই তো ছিল, কোথায় যে গেল? কিছুক্ষণ কথা বলে বৃষ্টিকে খুঁজতে গেলাম, কি বলছে তার জন্য আমার উপর রেগে আছে। কিছুক্ষণ পর খুঁজে পেলাম, দেখলাম তানহার সাথে কি যেন নিয়ে হাসাহাসি করছে। এত হাসাহাসি কিসের? তানহা, তোমার ভাইকে বলো, সেটা তার না জানলেও হবে। তানহাকে বলছো কেন? আমাকে বললেই তো পারো। আমি ওটা বলার প্রয়োজন মনে করছি না। আপনি এখন জানতো, আমরা কাজ করছি একটু। ওকে, যাচ্ছি। একটু পর রুমে এসো, কথা আছে। কথাটা শুনে কিছু বলল না, মনে হচ্ছে আমার কথার কোনো মূল্যই নেই। রুমে একা একা থাকতে ভালো লাগছে না, তাই আবার বাইরে গেলাম। ফারিয়া রুমের দিকে গেলাম, রুমটা আমার রুমের পাশেই। তখন রুমে যেতে দেখলাম হঠাৎ করেই রুমে ঢুকে পড়ায় ফারিয়া খুব চমকে উঠেছে। হয়তো আমারও এভাবে আসা উচিত হয়নি। সরি, হঠাৎ করে ঢুকে পড়লাম। না, ঠিক আছে, কিন্তু আসার সময় তো অনুমতি নিতে হয়, এটা ভুলে গেছেন নাকি? ভুলিনি, তোমাকে দেখে আমার মাথা কিছু ঠিক থাকে না, সব কিছু এলোমেলো হয়ে যায়। ফারিয়া মুচকি হেসে বলল, কি এলোমেলো হয়ে যায়? সবকিছুই তোমাকে দেখলে সেই আগের ভালোবাসার কথা মনে পড়ে যায়। মন চায় আবার সেই ভালোবাসা ফিরে পাই। তাই? তাহলে দেরি করছেন কেন? ইচ্ছে করলেই কিন্তু আমরা সেই আগের অবস্থায় ফিরে যেতে পারি। কথাটা শুনে ধীরে ধীরে ফারিয়ার দিকে এগোতে লাগলাম। ফারিয়াও আমার দিকে এগিয়ে আসলো। এখন একজন আরেকজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। ঠোঁটে ঠোঁট লাগাতে যাব, তখনই ফোনটা বেজে উঠলো। ফারিয়া দূরে চলে গেল। ফোনটা বের করে দেখলাম বৃষ্টি ফোন দিয়েছে। ফোনটা ধরলাম। হ্যালো, কি বলো? আপনি কোথায়? আমি তো কখন থেকে রুমে এসে বসে আছি, আপনি তো আসতে বললেন, এখন কোথায় হারিয়ে গেলেন? তুমি দাঁড়াও, আমি আসছি বলেই ফারিয়া রুম থেকে বেরিয়ে আসলাম। রুমে গিয়ে দেখলাম বৃষ্টি বসে আছে। আমাকে দেখে বলতে শুরু করলো, কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, কখন থেকে বসে আছি। একটু কাজ ছিল তাই আসতে দেরি হয়ে গেল। আমার শরীরটা এমনিতে কেন জানি না ঘামতে লাগছিল। কি হয়েছে? এভাবে কথা বলছেন কেন? আর এসি রুমেও ঘামছেন, কিছু কি হয়েছে? না, কিছুই হয়নি, এমনিতেই। ও আচ্ছা, বলেন কি জন্য রুমে আসতে বললেন? মুচকি এসে বললাম, পরে বলবানি, আমার ভালো লাগছে না, আমি একটু ঘুমাবো। সত্যি করে বলেন তো, কি হয়েছে? এখন কিন্তু সত্যিই টেনশন হচ্ছে। বললাম না কিছু হয়নি, এখান থেকে যাও তুমি, কিছু লাগলে ডাক দিব।
কথাগুলো শুনে বৃষ্টি কেমন ভয় পেয়ে গেল। কিছু না বলে মন খারাপ করে বাইরে চলে গেল। বাইরে আসতেই বৃষ্টির ফোনে সেই নাম্বার থেকে আবার ফোন আসলো। ফোনটা বেজে উঠতেই চমকে গেল বৃষ্টি। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করলো। রিসিভ করতে ওপাশ থেকে কর্কশ আওয়াজ। তোমার তো সাহস কম না। তুমি কি ভুলে গেছো কি কাজে তোমাকে পাঠিয়েছি আর তুমি কি করছো? সরি স্যার, আমি কি করলাম? তুমি কি মনে করছো আমি কিছু দেখছি না? তুমি কিন্তু ভুল করছো। এসব ভালোবাসার জালে আটকেও না, অনেক বড় মাসুল গুনতে হবে কিন্তু। লোকটির কথা শুনে বৃষ্টি রেগে যায়। সেই কবে থেকে আপনার বকবকানি শুনে যাচ্ছি। কে বলেছে আপনি ওনাকে ভালোবাসেন? আপনিও ভুলে যাবেন না, আমি কিন্তু। তোমার তো সাহস কম না, আমার উপর রাগ দেখাচ্ছ। তুমি কি ভুলে গেছো তুমি একজন কিলার? আমি যদি ইচ্ছা করি সব কিছুই কিন্তু এলোমেলো করে দিতে পারি। আচ্ছা, পরে কথা বলবো। আর একটা কথা শুনুন, আপনি আমাকে কাজটা দিয়েছেন, আমি সেটা পূরণ করেই আসবো। বেশি কথা বললে কিন্তু কাজটা পুরো উল্টা করে দেব। আশা করি বুঝতে পারছেন। আমি তোমার ভালোর জন্যই বলছি, এসব ভালোবাসার জালে আটকেও না, পরে কিন্তু বের হতে পারবে না। বৃষ্টি ফোনটা কেটে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লো। কি হচ্ছে? আমার লোকটা তো ভুল কিছু বলেনি। সত্যি তো আমি কেমন জানি আদনানের ওপর দুর্বল হয়ে পড়ছি। না, আমাকে এসব ভালোবাসার জালে আটকালে হবে না। আমার তো এখনো অনেক কাজ বাকি। আমাকে দূরে রাখতে হবে আদনানের কাছ থেকে। কিন্তু ওর চোখটা দেখলেই আমার মাথা এলোমেলো হয়ে যায়। মন চায় সারাদিন ওর চোখের দিকে তাকিয়ে থাকি। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। হঠাৎ বৃষ্টির ডাকে ঘুম ভাঙলো। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 9টা বাজে। কখন থেকে ডেকে যাচ্ছি আর আপনি ওঠার নামই নেই। সরি, শরীরটা খুব খারাপ লাগছে, খুব মাথা ধরেছে মনে হয়। আমার কথা শুনে বৃষ্টি তাড়াতাড়ি আমার মাথায় হাত দিল। এ মা, আপনার তো খুব জ্বর, গা পুড়ে যাচ্ছে। আপনি শুয়ে পড়ুন, আমি বাইরে থেকে আসছি। বৃষ্টি দৌড়ে বাইরে চলে গেল। কিছুক্ষণ পরই হাতে পানির পাত্র নিয়ে আসলো আর সাথে কিছু কাপড়। আপনি শুয়ে থাকুন, আমি মাথায় জলপট্টি দিই। দেখেন কিছুক্ষণের মধ্যেই সেরে যাবে, খুব ভালো লাগবে আপনার। প্রায় 1 ঘন্টা জলপট্টি দেওয়ার পরেও কোনো উন্নতি হলো না। এরকম জ্বর আমার মাঝে মাঝে আসে, আবার এমনিতে চলেও যায়। কিছু তো হচ্ছে না, সবাইকে ডাক দিব কি? না, এসবের দরকার নেই, এমনিতে সকালে ভালো হয়ে যাবে। আমার মাঝে মাঝে এরকম হয়। তবুও যদি খারাপ কিছু হয়ে যায়, ডাক্তারকে ডেকে আনি। বললাম তো লাগবে না, তার চেয়ে বরং তুমি খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়ো। আপনি খাবেন না? না, খেতে ভালো লাগছে না। বললেই হলো। আপনি একটু দেরি করেন, আমি খাবার নিয়ে আসছি। আমি আর না করলাম না। একটু পর খাবার নিয়ে আসলো, আজকেও খাইয়ে দিল। দিনে দিনে দায়িত্বটা যেন বেড়ে যাচ্ছে আমার উপর। আগের বৃষ্টি আর এখনকার বৃষ্টির অনেক পার্থক্য। জানি না সারা জীবন এভাবে থাকবে কিনা। আমি ওকে সারা জীবনই চাই। খাওয়া শেষ করে শুয়ে পড়লাম। বৃষ্টিও শুয়ে পড়লো আমার পাশে। মাঝরাতে জ্বরটা আরও বেড়ে গেল। এরকম হবে ভাবিনি। এর আগে প্রত্যেকবারই তো কমে যায়। বৃষ্টি মনে হয় বিষয়টা বুঝতে পেরেছে। ও কি করবে ভেবে পাচ্ছে না। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ও জড়িয়ে ধরে রাখলো আমাকে। কি করছেন? আপনার জ্বর বেড়েই চলছে, ডাক্তার ডেকে আনি। কিছু বলতে পারলাম না, কারণ তারপর আমার আর কোনো জ্ঞানই ছিল না। জ্ঞান ফেরার পর দেখলাম পুরো ঘরে মানুষ দিয়ে ভরে আছে। বৃষ্টি শক্ত করে আমার হাত ধরে আছে। সবার সাথে কথা বললাম। ধীরে ধীরে সবাই চলে গেল। আপনি বিশ্রাম নিন, আমি একটু বাইরে থেকে আসছি। কি হয়েছিল আমার? কি আর হবে, আগে বললাম ডাক্তার ডেকে আনি, শুনলেন না তো, অজ্ঞান হয়ে গেছিলেন। কত টেনশনে ছিলাম জানেন? তুমি টেনশনে থাকবে কেন? আমার কিছু হলে তোমার তো কিছুই হবে না। কি বলছেন? অনেক কিছুই হবে, আপনি এটা বুঝবেন না। আপনি বিশ্রাম নেন। বৃষ্টি বাইরে চলে গেল, তবে ওর মুখে কেমন যেন একটা হাসি দেখতে পেলাম। হাসিটার কোনো মানে নেই। দুপুরের দিকে ঘুম থেকে উঠলাম। এখন মোটামুটি সুস্থ। একটু বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি ফারিয়া দাঁড়িয়ে আছে। ওর কাছে গেলাম। কি করো এখানে? কিছুই না, প্রকৃতির সৌন্দর্য দেখছিলাম। প্রকৃতি বড় অদ্ভুত, কখন কি হয় কিছুই বোঝা যায় না। ঠিক আমাদের জীবনের মতো। ঠিক বলেছ, জীবনে বাঁচতে হলে সমস্যা আসবেই, কিন্তু সেটার উপেক্ষা করে বাঁচার নামই তো জীবন। তা আপনার শরীরের অবস্থা কেমন? এখন মোটামুটি ভালো। ও, তা কি হয়েছিল হঠাৎ? জানি না, একটু জ্বর আসছিল, তার থেকেই এরকম হয়ে গেছে। আপনার বউ মনে হয় আপনাকে খুব ভালোবাসে, তাই না? কেন? হঠাৎ তোমার এরকম মনে হচ্ছে কেন? না, কালকে রাতে দেখলাম আপনি অসুস্থ দেখে পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল।
তাই মনে হলো খুব ভালোবাসে আপনাকে। হয়তো বাসে, তবে আমি সেটা জানি না। আপনার বউ আর আপনি জানেন না বিষয়টা কেমন লাগছে না? বাদ দাও, এসবের ভেতরে যাবে না। না, এখানেই ভালো লাগছে। আপনি যাবেন নাকি? হুম, যাই আমি ভেতরে, একটা কাজ আছে। যান। আমার সাথে থাকতে ভালো লাগছে না বুঝি? বউয়ের কাছে যেতে মন চাইছে? না সেরকম না, বললাম না একটা কাজ আছে। বলে চলে আসতে লাগলাম, হঠাৎ পেছন থেকে ফারিয়া ডাক দিল। দাঁড়িয়ে গেলাম। ইচ্ছে করলে আজ রাতে আসতে পারেন, দরজা খোলাই থাকবে। ফারিয়ার কথা শুনে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে আবার হাঁটা শুরু করলাম। পেছন থেকে কয়েকবার ফারিয়া ডাকলো, কিন্তু শুনেও কোনো উত্তর দিলাম না। সোজা রুমে চলে আসলাম। বৃষ্টি মনে হয় বাথরুমে গেছে গোসল করতে। শুয়ে থেকে গান শুনতে লাগলাম আর ফারিয়ার কথাটা ভাবতে লাগলাম। ফারিয়া কি বলতে চাচ্ছে? হঠাৎ বৃষ্টি ডাক দিল। কি হলো, গোসল করবেন না? যেভাবে গান শুনছেন। তোমার হয়ে গেছে? হয়েছে, আপনি তাড়াতাড়ি গোসল করে নেন। কি আর করা, গোসল করতে গেলাম। বউয়ের আদেশ না মানলে কি হয়? গোসল সেরে বাইরে এসে দেখি বৃষ্টি শাড়ি পরছে। আমাকে দেখে বলে উঠলো, একটু এদিকে আসেন তো, শাড়িটা পরিয়ে দিন, একা একা হচ্ছে না। কাকে বলছো? আজব তো, এখানে আপনি ছাড়া আর কি আছে? ঢং করতে হবে না, তাড়াতাড়ি আসেন। ঢং মানে? আমি শাড়ি পরাতে পারি না, অন্য কাউকে দিয়ে পরিয়ে নাও। বৃষ্টি মনটা খারাপ হয়ে গেল। এরকম কিছু বলবো এটা হয়তো ভাবেনিও। ওকে, লাগবে না, শাড়ি পরবই না, আপনি যান। বৃষ্টির কাছে গিয়ে বললাম, আমি তো মজা করলাম, আমি শাড়ি পরাতে জানি। এর আগে কত পরিয়েছি। কত মানে? এর আগে কাকে পরিয়েছেন? কলেজে থাকতে সব বান্ধবীকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি। আমার কাছ থেকে না হলে শাড়ি পরতো না ওরা। শালার লুইচ্চা, আমি তো ভালো মনে করেছিলাম। শয়তান, পরবো না তোর কাছে শাড়ি, তুই সর। কি বললে? আমি লুচ্চা? না। আর তুই তোকারি করছিস কেন? তো কি করব, আদর করব নাকি তোকে? সেটা করলেই তো পারো। কবে থেকে এর অপেক্ষায় আছি। তুই সর, তোকে যেন আমার চোখের সামনে না দেখি, ফাজিল কোথাকার। কি করলাম? এত রেগে গেলে কেন? আমি তো এমনি বলছি, শাড়ি পরাতে পারি না আমি। আমি জানি তুই কি পারিস আর কি পারিস না, ভালোই ভালোই বলছি। এখান থেকে যা, খুব রাগ হচ্ছে কিন্তু। বাইরে চলে গেলাম। খুব রেগে গেছে, কিছু আবার করতে পারে। সেফটি ফার্স্ট। ঘন্টাখানেকের মধ্যে আর রুমে গেলাম না। তানহার সাথে দেখা করলাম। বোনটার খোঁজ নেওয়াই হচ্ছে না, সব সময় খালার সাথেই থাকে। খুব খিদে লেগেছে, তাই খালার কাছে গেলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া হয়ে গেল। আবার রুমে গেলাম, দেখলাম বৃষ্টি সে আগের মতো ফোনে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে ফোনটা লুকালো। আপনি কখন আসলেন? আসলাম কিছুক্ষণ আগে, তোমার কথাগুলো শুনছিলাম। কথাটা শুনে চমকে গেল বৃষ্টি। কেমন জানি ভয় পেয়েছে ও। কি কি শুনেছেন? আমি মুচকি এসে বললাম, কিছুই শুনিনি, মজা করলাম। তার রাগটা কি কমেছে এখন? কমেছে। আর কোনোদিন অন্য মেয়ের সাথে কথা বলবেন না আমার কাছে, তাহলে কিন্তু আজকের থেকে বেশি হয়ে যাবে। আচ্ছা বাবা, বলবো না। তোমার এত রাগ আগে জানতাম না তো, কিন্তু সত্যি ভয় পেয়েছি। সত্যি ভয় পেয়েছেন? সত্যি। সন্ধ্যার পরে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। বৃষ্টিও আসলো, কিন্তু রুমে আমার মনটা ছিল না। বারবার ফারিয়ার ওই কথাগুলো মনে পড়তেছিল। আমি বাহিরে চলে আসলাম, দেখলাম লাইট এখনো জ্বলে আছে। ফারিয়ার রুমে বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। কিছুক্ষণ পর বৃষ্টি ও বাইরে আসলো, ওকে দেখে সিগারেটে লুকালাম। থাক, আমাকে দেখে আর লুকাতে হবে না, আপনি সিগারেট খান সেটা আমি প্রথম দিন থেকেই জানি। ও বুঝলাম, কিন্তু তুমি এখানে কেন? ঘুম আসছে না নাকি? ঘুম আসছে না, এজন্যই তো বাইরে আসলাম। আমি আসায় কি কোনো সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় তাহলে চলে যাই। না, কোনো সমস্যা নেই, এমনিতে বললাম। দেখো চারটা কত সুন্দর লাগছে। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে বলল, খুব সুন্দর। তবে কি একটা কথা জানেন? কি? প্রত্যেক সুন্দর জিনিসের একটা কলঙ্ক থাকবে। দেখুন না, চাঁদ কত সুন্দর, তবুও এরও কলঙ্ক আছে। কথাটা শুনে জোরে জোরে হাসলাম। হাসি থামিয়ে বললাম, কে বলেছে চাঁদের কলঙ্ক আছে? এসব কথা কোথা থেকে শোনো তোমরা? বুঝি না। এটা সত্যি কথা, আপনি জানেন না, জানলে কখনোই এসব বলতেন না। হয়, তাই মনে হয়। আমি এরকম কথা শুনিনি। না শুনলে নাই, আপনি থাকেন, আমি রুমে গেলাম। ওকে যাও, আমি একটু পর আসছি। আপনার ইচ্ছা। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ভাবছিলাম কি করব, কিন্তু কেন জানি না মনে হচ্ছে বৃষ্টিও আমাকে ভালোবাসে, আর আগের মতো এরকম দূরে দূরে থাকে না। ইচ্ছে করে কাছে আসতে চাই। অনেকক্ষণ ভাবাভাবির পর রুমে চলে আসলাম, দেখলাম বৃষ্টি শুয়ে পড়েছে। আমি ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছি। আমার তো বিশ্বাস হচ্ছে না,
ঘুমন্ত অবস্থায় ওর ঠোঁটগুলো যেন আমাকে টানছিল, তাই নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আর কত করবো রে ভাই কন্ট্রোল, ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। কিন্তু একই কারবার, বৃষ্টিও তো জেগেই আছে। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপরে আর কি, দুজনে হারিয়ে গেলাম কোন জগতে। আজ মনে হচ্ছে এই জন্যই মানুষ বিয়ে করতে চায়। দুজনে গোসল সেরে সকালের খাবার খেতে গেলাম। বৃষ্টির চোখে চোখ পড়তেই মুচকি মুচকি হাসছে। তবে আমার লজ্জাই লাগছে। আজকে সামিয়ার গায়ে হলুদ, সকাল থেকেই কাজকাম শুরু হয়ে গেছে। বৃষ্টিও কাজ করছে। সবার সাথে আমি দাঁড়িয়ে থেকে দেখছিলাম, কিন্তু তখনই ফারিয়া আসলো। ওকে দেখে কিছু বললাম না, ওই বলা শুরু করলো। কালকে আসলেন না কেন? কত রাত পর্যন্ত জেগেছিলাম জানেন? কেন যাব? তোমার সাথে কি আমার আর কোনো সম্পর্ক আছে? সত্যি আমি বড় ভুল করতে যাচ্ছিলাম। মানে কিসের ভুল? তুমি আমাকে ভালোবাসো না আগের মতো? শোনো ফারিয়া, তোমার আর আমার মধ্যে এখন অনেক দূরত্ব। আমার বউ আছে, সেটা তুমি জানোই। তারপরও তোমার ঘরে আমাকে কিভাবে যেতে বলো? আমি অত কিছু বুঝি না। আমি না হলে কিন্তু সবাইকে বলে দেব তুমি আমার সাথে ওইসব করেছো, বিয়ে করার আশা জাগিয়ে। এই তুমি পাগল নাকি? আমি তোমার সাথে এমন কিছু করিনি, জাস্ট কথা বলেছি শুধু। আর তুমি এসব কি বলছো? কিছু করনি না? তাহলে কালকে বিকেলে কি করতে গিয়েছিলেন? তোমার মাথা কি ঠিক আছে? কাল বিকেলে কি করেছি আমি মানছি যে কালকে আমি কেমন যেন অন্যরকম হয়ে গেছিলাম, তবে কিছুই হয়নি আমাদের মধ্যে। সেটা আমি আর তুমি জানি, অন্য কেউ তো জানে না। তুমি ভালো করেই জানো আমি কিন্তু অনেক কিছু করতে পারি। প্লিজ এরকম কিছু করো না। সবেমাত্র আমাদের সংসারটা একটু গুছিয়ে নিয়েছি, এর মধ্যে তুমি বিষ ঢেলে দিও না প্লিজ। আমি তো বিষ ঢেলে দিচ্ছি না। তুমি ইচ্ছে করলেই কিন্তু তোমার সংসারটা বাঁচাতে পারো। ঠিক আছে বলো, কি করতে হবে? যদি সম্ভব হয় চেষ্টা করব। আমি যখন যেখানে ডাকবো তখন সেখানে তোমাকে আসতে হবে, রাত হোক কিংবা দিন। কথাটা শুনে মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। জোরে কয়েকটা থাপ্পড় দিলাম। থাপ্পড় মারার সাথে সাথে ফারিয়া কান্না জুড়ে দিল। ওর কান্নার শব্দ শুনে সবাই আমাদের কাছে আসতে লাগলো। বৃষ্টি আসছে, খুব ভয় লাগছিল। ফারিয়া যদি ভুলভাল কিছু বলে দেয় তাহলে সবাই আমাকে কি ভাববে, এগুলো ভাবতেই ঠান্ডায় ও ঘেমে যাচ্ছিলাম। কি হয়েছে রে ফারিয়া, এভাবে কাঁদছিস কেন? কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, না, কিছু হয়নি। তামিমের কথা খুব মনে পড়েছিল, তাই কেঁদে ফেলেছি। কথাটা শুনে হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, খারাপ কিছু বলেনি তাহলে। ও, কেঁদে কি লাভ হবে বল? যা হবার তো হয়েই গেছে, এসব নিয়ে কোনো চিন্তা করিস না। ঠিকই বলেছিস। সবাই চলে গেল যে যার কাজে। বৃষ্টি কিছুক্ষণ আমার দিকে কেমন যেন অন্য দৃষ্টিতে তাকিয়েছিল, মনে হচ্ছে সন্দেহের চোখে। ফারিয়া আবার বলল, খুব ভয় পেয়েছিলে তাই না? আমি ইচ্ছে করলেই কিন্তু খারাপ কিছু বলে দিতে পারতাম, কিন্তু বললাম না। কেন জানো? না জানি না কি জন্য। কারণ এখনো তোমাকে ভালোবাসি, আমি অনেক ভালোবাসি। প্লিজ আমাকে একটু ভালোবাসা দাও, আমি তোমাকে সব কিছু ভুলিয়ে দেব। স্বাভাবিকভাবেই ওর হাতটা আমার শার্ট থেকে সরিয়ে নিলাম। এসব পাগলামি বন্ধ করো। তুমি বুঝছো না কেন? আমার একটা বউ আছে, আর ও আমাকে খুব ভালোবাসে। যেটা সম্ভব না সেটা কখনোই পাবে না। সম্ভব, আমি সম্ভব করে নেব, তুমি দেখে নিও। চলে আসলাম ওর কাছ থেকে। কি একটা বিপদে পড়লাম। কথায় আছে না, এক্স কখনো ভালো হয় না। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। বিকেলের দিকে বৃষ্টি ঘুম থেকে ডেকে তুলল। কখন ঘুমিয়েছেন? এখনো ওঠার কোনো নাম নেই। সারাদিনই কি ঘুমাবেন নাকি? কই সারাদিন ঘুমালাম? কি হয়েছে, ডাকছো কেন? কিছুই হয়নি, বিকেলে ঘুরতে যাব। সারাদিন বাড়িতে ভালো লাগছে না। তাই নাকি? তো কোথায় যাবে? আমি তো কিছুই চিনি না এখানে। আপনাকে কিছুই চিনতে হবে না, যা চেনার আমি চিনে নিব। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন। বৃষ্টি কথাগুলো বলে বাইরে চলে গেল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম বৃষ্টি টিপ পড়েছে, কিন্তু ভালোভাবে হচ্ছে না। অনেকবারই চেষ্টা করছে। আমি কাছে গেলাম। একটা টিপ পড়তে এতক্ষণ লাগে কখন থেকে দেখতেছি। পারছি না যে, টিপ পড়ি না তো, তাই এরকম হচ্ছে। আগে পড়নি, তাহলে এখন হঠাৎ পড়ার ইচ্ছা হলো কেন? কারণ কি? কোনো কারণ নেই, এমনি ইচ্ছে হচ্ছে তাই। আপনি পারলে পড়িয়ে দেন, কথা না বলে। আমি তো টিপ পড়াতে পারি না গো। তাহলে কি পারেন শুনি গো? শাড়ি পরাতে পারেন না, টিপ পরাতে পারেন না, আপনাকে দিয়ে কিছুই হবে না। এক টানে আমার বুকের উপর নিয়ে আসলাম। অনেক কিছুই পারি, দেখাবো নাকি? থাক, দেখাতে হবে না। কেমন পারেন সেটা সময় আসলেই দেখা যাবে। এখন ছাড়েন তো।
তাই আমার তো ছাড়তে ইচ্ছে করছে না, মন চাইছে সারাদিন এভাবে ধরে রাখি। বৃষ্টি এক ঝটকায় খুলে নিল আমার হাত থেকে ওর শরীর। তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আসেন, সবাই ওয়েট করছে কিন্তু। তুমি কই যাও? টিপটা তো পরিয়ে নিয়ে যাও। আপনি বললেন না পারেন না? কে বললো পারি না? আমি তো মজা করলাম। এদিকে আসো তুমি। বৃষ্টিকে টিপটা পরিয়ে দিলাম। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে আজকে, একদম নায়িকাদের মতো। যা, মিথ্যা কথা বলা লাগবে না। আগে বলছি সুন্দর ছিলাম না? আগেও সুন্দর ছিলে, কিন্তু সেটা বলার তো সুযোগ দাওনি, তাই বলতে পারিনি। ও আচ্ছা, এখন থেকে বলেন। এখন রেডি হয়ে নিচে আসেন তো। একটু পরে রেডি হয়ে নিচে গেলাম, দেখলাম অনেকে যাচ্ছে, তবে ফারিয়াকে দেখলাম না। রওনা দিলাম, তবে কোথায় যাচ্ছি আমি এখনো জানি না। ওকে না বললে তোমাদের বলা লাগবে না। অভিমান করে লাভ নেই, যতই বলিস আমরা বলবো না, সময় হলে দেখতে পাবি। কিছুক্ষণ যাওয়ার পর এক জায়গায় দুইটা গাড়ি থামানো হলো, তবে যেখানে থামানো হলো সেটা একটা রাস্তা। এখানে ঘুরতে আসবে আগে জানলে আসতামই না। সামিয়া পেছনের গাড়ির কাছে গেল, কিছুক্ষণ কথা বলে আবার চলে আসলো। চল ওঠো, এখন যাওয়া যাক। কোথায় যাবি? আর ওরা যাবে না? না, আমরাই যাব, শুধু কথা না বলে গাড়িতে ওঠ তাড়াতাড়ি। আমার গাড়ি চলতে লাগলো। বৃষ্টি কোনো কথা বলছে না, শুধু চারদিকে দৃশ্যগুলো দেখতেছিল। তবে আমি দৃশ্য দেখছিলাম না, দেখার মতো কিছুই ছিল না। অনেকক্ষণ পর একটা বস্তির সামনে গাড়ি দাঁড় করালো, তবে কিছুক্ষণ যাওয়ার পরে বুঝলাম এটা কোনো বস্তি নয়, এটা একটা পতিতালয়। কিন্তু এখানে আসলো কেন এরা? কিছুই তো বুঝতে পারতেছি না কি করছে। ওদের পেছন পেছন ভেতরে গেলাম। যতই ভেতরে যাচ্ছি ততই অবাক হচ্ছি, কারণ বৃষ্টি সবার সাথে কথা বলতেছে, মনে হচ্ছে অনেক আগে থেকে এদেরকে চেনে। কিছুক্ষণ পর একটা রুমে নিয়ে গেল। রুমটা ফাঁকাই ছিল, শুধু একটা মহিলা বসেছিল, অনেক সেজেগুজে আছে। আমাদের দেখে এগিয়ে আসলো, বৃষ্টিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেমন আছিস মা? কতদিন পর তোকে দেখলাম, মাকে ভুলেই গেছিস না? মহিলার কথাটা শুনে শরীরের লোমগুলো দাঁড়িয়ে উঠছিল। কি বলছে এসব? বৃষ্টি কি তাহলে এই মহিলার সন্তান? এটা কিভাবে সম্ভব? ভুলবো কেন মা, তোমাকে ভুলতে পারি? কেমন আছো? ভালো আছি। দুজনেই সালাম দিলাম। সালামের উত্তর নিয়ে বলল, বৃষ্টি, এরা কারা? তোর বন্ধু নাকি? ও, আমি তো বলতেই ভুলে গেছি, এটা তোমার জামাই আর এটা খালাতো বোন আদনানের। কথাটা শুনে মহিলা কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমার দিকে, তারপর হঠাৎ করেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। কি করব বুঝতেছি না, হঠাৎ এরকম আচরণে অবাক করার মতোই। একটু পর আবার ছেড়ে দিল। আমি কিছু না বলে দাঁড়িয়ে থাকলাম। এখন রাগ হচ্ছে। ও ভুল হয়ে গেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। ইটস ওকে, কিন্তু একটা বিষয় বুঝতেছি না আন্টি, বৃষ্টি যদি আপনার মেয়ে হয় তাহলে আপনার মেয়ের বিয়ে আর আপনি জানেন না? বিষয়টা ঠিক বুঝলাম না। মহিলা কথাটা শুনে চুপ করে গেল, কিছু বলল না। তখন আবার বৃষ্টি বলল, আপনাকে আমি সবকিছু পরে বলবো নি, এখন আর কিছু বলবো না, প্লিজ। আমি আবার বললাম, আচ্ছা আম্মা, আজ তাহলে একটা কাজ আছে তো। কথাটা শুনে সবাই নিশ্চুপ হয়ে গেল, তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু কেন তাকিয়ে আছে সেটা আমি এখনো বুঝিনি। কি বললে বাবা, আরেকবার বলো। কই কি বললাম? কিছু তো বলিনি। আর এরকম করে তাকিয়ে আছো কেন তোমরা? বুঝতেছি না কিন্তু কিছু। আমাকে আম্মু ডাকবে না? ডাকলাম তো, কি হয়েছে? বৃষ্টির যদি আম্মা হন তাহলে আমারও তো আম্মাই হবেন, এতে অবাক হওয়ার কি আছে? বুঝলাম না। আমি খেয়াল করলাম মহিলার চোখে পানি জমে গেছে, বৃষ্টিও তাই। এখানে কান্নার কি আছে? বুঝলাম না। শাশুড়ি আম্মাকে তো শাশুড়ি আম্মাই বলবো, হোক সে পতিতা, তাই বলে কি মানুষ না সে? আম্মা থাকেন, তাহলে পরে আবার আসবো। বৃষ্টি, সামিয়া, আমি বাহিরে গেলাম, তোমরা তাড়াতাড়ি আসো। বাইরে এসে গাড়িতে বসে রইলাম। আমি আগে জানতাম না বৃষ্টি কোথায় থাকে, ওর বাবা মাই বা কে। আগেই বলেছিলাম আমাদের বিয়েটা কাকতালীয়ভাবে হয়েছে, তবে আজ জানলাম বৃষ্টি একজন পতিতার মেয়ে। একটু পর সামিয়া আর বৃষ্টি বাইরে আসলো, তারপর বাসায় চলে আসলাম। রাস্তায় কোনো কথা বললো না কেউ, আমি বলার চেষ্টা করেও বলিনি। বাড়িতে পৌঁছানোর পর বৃষ্টি দৌড়ে রুমে চলে গেল। আমি আর সামিয়া ধীরে ধীরেই হাঁটতে লাগলাম। তখন সামিয়া বলল, ভাই একটা কথা বলবো, সত্যি করে বলবি কিন্তু। বল, কি কথা? তুই খুশি হোস নাই তাই না বৃষ্টির এই পরিচয়ে? আরে পাগল নাকি তুই? আমি তো ওগুলো নিয়ে ভাবতেছি না, তোরা এখনো এগুলো নিয়ে পড়ে আছিস। বাদ দে তো সব। প্লিজ বৃষ্টির সাথে খারাপ ব্যবহার করিস না, ও তোকে কিন্তু অনেক ভালোবাসে। তোর আমাকে কি মনে হয়? আমাকে নিয়ে তোর এ ধারণা কি হয়েছে? ওর মা পতিতা বলে কি
ওকে আমি ডিভোর্স দেব? কখনো না। আমার কাছে মানুষের মনটাই আসল, আর আমি জানি কেউ ইচ্ছা করে পতিতা হয় না। এসব বাদ দে তো। আমার তোকে অনেক কিছুই মনে হয়। সত্যি তোর মতো যদি একটা বর পেতাম, নিজেকে ধন্য মনে করতাম। আরে পাগলি, তোর বরটা খুব সুন্দর হবে। মানুষের চিন্তা ভাবনাটাই আসল। মানুষ কি করে সেটা বিষয় না, বিষয় হচ্ছে ও কতটা ভালো, ওর মন কতটা ভালো। আচ্ছা রুমে যা, পরে কথা হবে। আর বৃষ্টিকে একটু বোঝাস, খুব আপসেট হয়ে গেছে কিন্তু। সেটা তোকে চিন্তা করতে হবে না, আমি সব কিছু দেখে নিবনি। তারপর রুমে গেলাম, দেখলাম বৃষ্টি শুয়ে পড়েছে। কিন্তু এখন তো সন্ধ্যা, তাছাড়া একটু আগেই তো এলো, এখনো ফ্রেশও হয়নি। এখনই শুয়ে আছো কেন? ফ্রেশ হবে না? কোনো উত্তর দিল না। আবার বললাম, কি হলো, কথা বলছো না কেন? কিছু কি হয়েছে? না, কিছু হয়নি। আপনি ফ্রেশ হয়ে নেন, আমার ভালো লাগতেছে না। ওকে, তবে কিছু বলার থাকলে বলো আমাকে। এভাবে মন খারাপ করার কিন্তু কিছুই নেই। ফ্রেশ হয়ে আবার রুমে আসলাম, এখনো শুয়েই আছে। যাও ফ্রেশ হয়ে এসো, খুব ক্ষুধা লাগছে। আমার খিদে নেই, খাবো না। আপনি গিয়ে খেয়ে আসেন। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কি হয়েছে? একটু আগেই তো ভালো ছিলে, ওঠো তাড়াতাড়ি। বললাম তো ভালো লাগতেছে না। আপনি খেয়ে আসেন, যান। বললাম না, ওঠো, এখনই ওঠো। মনে হয় ভয় পেয়েছে, উঠে বসলো, কিন্তু চোখে পানি। তাকাও আমার দিকে। কেন? কি বলবেন? এইভাবেই বলেন। তাকাও। আমার চোখের দিকে তাকালো, দুহাত দিয়ে চোখের পানি মুছে দিলাম। কি হয়েছে তোমার? এরকম করতেছো কেন? সরি, এতদিন অভিনয় করার জন্য আমাকে মাফ করে দিয়েন। কিসের অভিনয় করলে? বুঝলাম না কিন্তু। এতদিন আপনাকে আমি মিথ্যা বলেছি, আমি আপনার সাথে অভিনয় করেছি। আচ্ছা বাদ দাও, আমি ওসব কিছু মনে করতেছি না। এখন তো সব ঠিক হয়ে গেছে, তাই না? তোমার মা কি এতে আমার একটু মাথা ব্যথা নাই? আপনার না থাকতে পারে, কিন্তু আমার আছে, কারণ আমি বৃষ্টি না। বৃষ্টির কথা শুনে একটু হাসলাম। মজা করতেছো আমার সাথে তুমি? বৃষ্টি না তো কি মেঘ তাহলে? আমার কিন্তু রাগ হচ্ছে। আমি আপনার সাথে মজা করতেছি না, আমি সত্যিই বৃষ্টি না, আমি একজন মাফিয়া। এক নিমেষে বৃষ্টির চেহারা অন্যরূপ ধারণ করলো। আগের বৃষ্টি আর এই বৃষ্টির অনেক পার্থক্য। কি সব পাগলামি করতেছো এসব? খেলনা পিস্তল কত দেখেছি, আমার কিন্তু ভয় করছে না। ভালো, খুব ভালো। এটা আপনার অভিনয় মনে হচ্ছে না, তাই না? আমি কিন্তু মোটেও অভিনয় করতেছি না। আমি আপনাকে ইচ্ছে করে বিয়ে করিনি। তো কি করে বিয়ে করছো? এমনি বিয়ে হয়ে গেল আমাদের? এমনি হয়নি, এটা পুরো একটা প্ল্যান ছিল। আমি আপনাকে মারার জন্য বিয়ে করেছিলাম। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। অনেক অভিনয় হয়েছে, আমি সবকিছু বিশ্বাস করছি। এখন চলো তো নিচে। কিছু না বলে আমার সাথে নিচে খেতে গেল। হয়তো আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি বলতে দিলাম না, কারণ আমি জানি ও অভিনয় করতেছে। খাওয়া শেষ করে রুমে আসলাম। বাড়িতে লোকজন এসে ভরে গেছে, পুরো বাড়ি সাজানো। তাই আমরা একটু বাইরে গেলাম। বারান্দাতে কিছুক্ষণ পর বৃষ্টি আসলো, হাতে চা নিয়ে। এই নেন, চা খান, ভালো লাগবে। মনে মনে এটাই চাইছিলাম। চাটা সঠিক সময়ে এনেছো, এই না হলে আমার বউ। কোনো উত্তর দিল না। কিছুক্ষণ দুজনেই চুপ থাকলাম। হঠাৎ বৃষ্টি বলা শুরু করলো, আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই না? কেন, তোমার কি মনে হয়? না, কিছু না, এমনি মনে হলো তাই বললাম। এমনি কেন? তুমি আমাকে ভালোবাসো না? সেটা জানি না, তবে খুব ভালো লাগে আপনার সাথে থাকতে, আপনার সাথে কথা বলতে। এটাকে কি বলে তা জানি না আমি। তাই বুঝি, এটাকেই মনে হয় ভালোবাসা বলে। হয়তো আমি তখন যে কথাগুলো বললাম, আমি কিন্তু মিথ্যা বলিনি। আবার ওই কথা? আমি না বললাম এসব আমি কিছু শুনতে চাই না। আমি তোমাকে এমনি ভালোবাসি, তুমি যাই হও তাতে আমার কিছু এসে যায় না। আবার চুপ হয়ে গেল বৃষ্টি। এবার কোমরে হাত দিয়ে বললাম, বউটা হঠাৎ চুপ হয়ে যায় কেন? তাইলে কি আমাকে ভালোবাসে না আমার বউ? আরে কি করতেছেন, সবাই দেখতেছে তো। তাতে কি, আমার বউকে তো ধরেছি, অন্য কাউকে তো না। যে যা ভাবে ভাবুক। বৃষ্টি হাত দুটো কোমর থেকে ছাড়িয়ে রুমে চলে গেল, মনে হয় লজ্জা পেয়েছে। আমিও পেছনে পেছনে যেতে লাগলাম, কিন্তু পাশের বারান্দায় চোখটা যেন আটকে গেল, কারণ ফারিয়া দাঁড়িয়ে আছে। মনে হয় আমাদের পুরো কাহিনীটাই দেখেছে। কেমন জানি দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, যে দৃষ্টির কোনো ভাষা নেই। আমার কেমন যেন ভয় লাগছিল ওর ওই তাকানোটা দেখে। বিষয়টা এড়িয়ে গেলাম, হয়তো ফারিয়া বুঝতে পেরেছে। রুমে ঢুকে দেখলাম বৃষ্টি চুল বাঁধতেছে। বিষয়টা দেখি কেমন একটা রোমান্টিক ভাব চলে গেল। সিনেমার কথা মনে পড়ে গেল। আমিও কম কিসের, পেছন থেকে জড়িয়ে ধরে চুলের মধ্যে মুখটা গুজে দিলাম। আপনার কি হয়েছে বলেন তো, এটা কি করতেছেন? কি করলাম? একটু রোমান্টিক হতে চাচ্ছি,
তাও হতে দিবে না নাকি? কি? এটা রোমান্টিকতা কোথা থেকে শিখলে গো? আগে তো জানতাম না। সিনেমা থেকে শিখেছি। তোমার চুলের গন্ধটা কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে। থাক, আর বলতে হবে না, অনেক হইছে। এখন বিছানায় যান, আমি চুলটা বেঁধে আসি। সত্যি ছেড়ে দিতে হবে তোমাকে? আমার কিন্তু মন চাইতেছে না, খুব ভালো লাগছে। তাই ছাড়েন তো। আইসে আমার প্রেম দেখাতে, এত প্রেম আমার লাগবো না। কি এত বড় কথা? ঠিক আছে, থাকো তুমি। যান, সময় হলে দেখা যাবে। আমি শুয়ে থাকলাম, কিন্তু মন তো আর মানতেছে না। ঘরে এত সুন্দর বউ থাকতে কিভাবে ভালো থাকবো? রাতে কি হলো সেটা আর নাই বলি, আপনারা তো আর ছোট না, সবই বুঝেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি রুমে নেই, কিন্তু বিষয়টা বুঝলাম না। হঠাৎ আমাকে না বলে কোথায় গেল? ফোনটাও বন্ধ দেখাচ্ছে। সারা বাড়ি খুঁজে তবুও পেলাম না। হঠাৎ কালকে রাতের কথা মনে পড়ে গেল। মনে পড়তেই শরীরটা যেন শিউরে উঠল। আজ সকালে তো বৃষ্টি কোথায় যাবে বলেছিল। খুব খারাপ জায়গা নাকি? আমি যেতে চাইছিলাম, নিতেও চেয়েছিল, কিন্তু সকালে হঠাৎ কি হলো? এদিকে বিয়ের জন্য পুরো বাড়ি লোকজন ভরে আছে, সবাই ব্যস্ত। কি করব ভেবে পাচ্ছি না। একা একাই গাড়ি নিয়ে বের হলাম। দুপুর পর্যন্ত খুঁজলাম, কিন্তু কোনো খোঁজ নেই। এদিকে সামিয়া বারবার ফোন দিচ্ছে, বরযাত্রী নাকি এসে গেছে। কি করব কিছুই মাথায় আসতেছে না। আর কিছু না ভেবে বিয়ে বাড়িতে চলে গেলাম। আমার আশা দেখেই সবাই এগিয়ে আসলো। কিরে, কোথায় ছিলে এতক্ষণ? আর বৃষ্টি কই? তুই একটু এদিকে আয়, কথা আছে তোর সাথে। সামিয়াকে সবকিছু খুলে বললাম। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু শোনার পর। আচ্ছা, বিয়েটা হয়ে যাক আগে, তারপর দেখি কি করা যায়। তুই টেনশন করিস না। তুই কি করবি? তোর তো বিয়ে হয়ে গেলে চলে যেতে হবে, যা করার আমাকেই করতে হবে এখন। আর তা হয়তো ঠিক, কিন্তু বৃষ্টি হঠাৎ কোথায় গেল? কিছুই বলেনি তোকে? না রে, বললে কি আর তোকে বলতাম। হঠাৎ এরকম করলো কেন কিছুই মাথায় আসতেছে না। টেনশন করিস না, কিছুই হয়নি। হয়তো ওর মায়ের কাছে গেছে। তোর কি মনে হয়? আমি ওখানে গিয়েছিলাম না, সব জায়গায় দেখেছি, কিন্তু কোথাও পাইনি। খুব টেনশন হচ্ছে আমার। আমার সাথে বিয়েটা হয়ে যাক আগে। তুই যা, তোর এখানে থাকাটা ঠিক হবে না, সবাই খারাপ ভাববে। আমি যাই রে, আর যা হয় আমাকে জানাস। ওখান থেকে চলে আসতে যাব, আবার সামিয়া ডাক দিল। আদনান শোন, আরেকটা কথা। কি বল, কি কথা? কিছুক্ষণ চুপ থেকে বলল। না থাক, এখন বলা লাগবে না। আগে বৃষ্টিকে খুঁজে বের কর। আর শোন, সাবধানে চলাফেরা করিস। মাথা নেড়ে বলে চলে আসলাম। কিছুক্ষণ সামিয়ার দিকে তাকিয়েছিলাম, মনে হলো আমাকে কিছু বলতে চাই, কিন্তু কেন জানি বলল না। এসব ভাবতে ভাবতে বাবাকে ফোন দিলাম। বাবাকে সবকিছু খুলে বললাম। এত কিছু হয়ে গেছে আর আমাকে জানাওনি এখনো? তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ওকে। আবার খুঁজতে বেরোলাম। কেন জানি না খুব টেনশন হচ্ছে, কেমন যেন একটা হারানোর ভয় কাজ করতেছে। এর আগে এত ভয় লাগেনি কখনো। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কোনো খোঁজ নেই। এখনো ফোনটা বন্ধ। বাধ্য হয়ে আবার চলে গেলাম সামিয়াদের বাড়িতে। দেখলাম বিয়েটা শেষের দিকে, আর কিছুক্ষণ পরে নাকি বরযাত্রী চলে যাবে। খুব ক্ষুধা লাগছিল, তাই কিছু না ভেবে খেয়ে নিলাম। সামিয়াকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার পালা। এখন স্বাভাবিকভাবেই সবাই কান্না করতেছে, কিন্তু আমার চিন্তাটা অন্য ছিল। সামিয়াকে গাড়িতে তুলে চলে আসতে যাব, তখনই সামিয়া ডাক দিল। আদনান শোন, এই নে কাগজটা। হাতটা বাড়িয়ে কাগজটা নিলাম। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি এটা? পড়ে নিস, আর পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি ইচ্ছে করে এরকম করিনি। ভালো থাকিস রে। কি করেছিস? এগুলো কি বলতেছিস? আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম। এসব কি হচ্ছে আমার সাথে? কিছুই তো বুঝতেছি না। সামিয়া এটা কি দিল? কি আছে এতে? আর ও এমন কি করেছে যার জন্য আমার কাছে ক্ষমা চাইলো? আর কিছু না ভেবে তাড়াতাড়ি রুমে চলে গেলাম কাগজটা পড়ার জন্য। আর ধৈর্য সইছে না। কাগজটা খুলে দেখলাম শুধু কিছু লাইন লেখা ছিল। পারলে আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যি একজন মাফিয়া। আপনাকে মারতে গিয়েছিলাম, কিন্তু কেন জানি না মারতে পারলাম না, তাই দূরে চলে গেলাম। আর একটা কথা, আমাকে খোঁজার চেষ্টা করবেন না, কখনোই পাবেন না। ভালো থাকবেন। আর পারলে একটা বিয়ে করেন, ফারিয়াকেই বিয়ে করেন। মেয়েটা আপনাকে খুব ভালোবাসে। আমি আপনাদের সব কাহিনী দেখেছি। ইতি মাফিয়া বৃষ্টি। চিঠিটা পড়ে বসে রইলাম অনেকক্ষণ। ভাবলাম আমি ওকে ভালোবাসতাম কিনা জানি না, তবে খুব কষ্ট হচ্ছে। চিঠিটা পড়ে আমি ওকে হারাতে চাইছিলাম না। ও যাই হোক, আমি তো হাসি মুখে মেনে নিয়েছিলাম। পরদিন সকালে বাড়িতে চলে আসলাম তানহাকে নিয়ে। বাবাকে সব কিছু জানিয়েছি, বাবাও কিছু বলল না। ধীরে ধীরে দিন বাড়তে লাগলো, তবে আমি ওকে খোঁজাটা বন্ধ করিনি। প্রতিদিনই ওকে খুঁজতাম, খুব মিস করতাম। ওকে দেখতে দেখতে
3 মাস কেটে গেল। এতদিনে নিজের কাজে মন দিয়েছি। আবার আপনাদেরকে তো বলাই হয়নি আমি কি করি। আমি আদনান, সিআইডি অফিসার। তবে কথাটা শুধু বাবাই জানে, আর কেউ না। আর বিয়েটা বাবা ইচ্ছে করে দিয়েছিল, কারণ আমি বলেছিলাম বিয়েটা করব। যদিও এর মধ্যে অনেক কারণ আছে। আমি বৃষ্টিকে অনেক আগে থেকে চিনতাম, কিন্তু ও আমাকে চিনতো না। ও যে একটা মাফিয়া এটাও জানতাম। 1 মাসে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার সাথে, ওর এখনো সেগুলো মনেই আছে। মাঝে মাঝে মনে হয় খারাপও লাগে। জানি না ওকে ভালোবেসে ফেলেছিলাম কিনা, তবে ওর সাথে আমি সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম। ধীরে ধীরে শর্ট আরও খারাপ হতে লাগলো। আগের চেয়ে খুন খারাপি, রেপ, ধর্ষণ সব কিছু বাড়তে লাগলো। অনেক চেষ্টা করেও কারো কোনো হদিস মিলল না। ধীরে ধীরে আমার উপর কেমন যেন প্রেশার আসছিল। মনে হচ্ছে সব দায়িত্ব যেন আমার, সব কিছু মিলিয়ে যেন হেরে যাবার উপক্রম। তবুও হাল ছাড়িনি। আমাদের তো হাল ছাড়া চলবে না, কারণ আমাদের ভরসায় সাধারণ জনগণ বেঁচে আছে। এই 3 মাসে ফারিয়ার সাথে আর কোনোদিন দেখা করিনি। ও অবশ্য চেষ্টা করেছে, কিন্তু আমি সেটা সত্যি হতে দেইনি। অফিস থেকে বাসায় আসার সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা ধরে বুঝলাম একটা মেয়ের কণ্ঠ। হ্যালো, কে বলছেন? এত আগেই ভুলে গেলেন সিআইডি অফিসার আদনান? কণ্ঠ শুনে বুঝতে পারলাম বৃষ্টি। আবার বললাম, বৃষ্টি তুমি কেমন আছো? আর কোথায় তুমি? তোমাকে আমি কত খুঁজেছি জানো? আরে থাম, ধীরে ধীরে বল। সব প্রশ্নের উত্তর একসাথে দেওয়া যায় নাকি? এভাবে কথা বলছো কেন? তুই তুকারি করতেছো কেন? কোথায় তুমি? একবার শুধু বলো, আমি এখনই আসতেছি। এসে কি করবি? গ্রেপ্তার করবি আমাকে? কি মনে করেছিলি তুই? তুই সিআইডি অফিসার এটা আমি কোনোদিন জানবো না? ভুল ভাবছিস। তোর ধারণা নেই আমার কতটা পাওয়ার। তুই জানিস আমি এখন কি করতে পারি? পাগলামি করো না প্লিজ। কোথায় আছো বলো, আমি এখনই আসতেছি। আর কিছু না বলে ফোনটা কেটে দিল। এখন আমার সব কিছু পরিষ্কার মনে হচ্ছে। কেন সেদিন বৃষ্টি চলে গিয়েছিল? ও হয়তো জেনে গেছিল আমি সিআইডি অফিসার, কিন্তু কিভাবে জানবে? সম্ভবই তো না। এসব ভাবনা যেন আমাকে ঘুমোতে দিচ্ছে না। পরে নাম্বারটা অনেকবার চেষ্টা করেছি, কিন্তু এখন বন্ধ। এভাবে আর হবে না, কিছু একটা করতে হবে। আমি জানি বৃষ্টি আবার ফোন দিবে, তাই আগে থেকে সব প্রস্তুতি নিয়ে রাখলাম, যাতে কল দিলে লোকেশনটা জানা যায়। কিন্তু আশাটা যেন পূরণ হচ্ছে না। আরও 7 দিন পেরিয়ে গেল, এখন ফোন দেওয়ার কোনো নামই নেই। এই প্ল্যানটাও বৃথা গেল। একটা লেডি মাফিয়াকে ধরতে যেন আমরা হাঁপিয়ে গিয়েছিলাম। সবাই তো প্রায় আশা ছেড়ে দিয়েছিল, তবে আমি ছেড়েছিলাম না। কারণ আমার কেন জানি না মনে হচ্ছে একটা কারণ তো পাবই, যেটার মাধ্যমে ওর কাছে পৌঁছাতে পারবো। পুরো সিস্টেম যেন ওর হাতে ছিল। তবে আমার কেন জানি বারবার মনে হচ্ছিল এর পেছনে আরও বড় কেউ আছে। কারণ একটা মেয়ে কখনোই পুরো শহরকে হাতের মধ্যে রাখতে পারে না। অফিসে কাজ করতেছিলাম, হঠাৎ আবার একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আসা মাত্র পুরো কল অ্যালার্ট চালু হয়ে গেছে, কিন্তু ফোনটা ধরে নিরাশ হতে হলো। কারণ ফোনটা একটা মেয়ের করেছিল, সেটা বৃষ্টি না। তাই ফোনটা রাজীবকে দিলাম। আমি বাইরে চলে গেলাম। একটু পর রাজীব বাইরে আসলো। স্যার, একটা বড় সমস্যা হয়ে গেছে। আবার কি সমস্যা? কি হয়েছে? স্যার, জানি না বিষয়টা কিভাবে নেবেন, তবে বলতে হচ্ছে আপনার বোন যে স্কুলে পড়তো সেই স্কুল বাস কিডন্যাপ হয়ে গেছে। যত ছাত্রছাত্রী ছিল সবাইকে আটকে রেখেছে। রাজীবের কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগছিল। দাঁড়ানো থেকে বসে পড়লাম। এখন কি করব? কখন হলো এটা? স্যার, স্কুলের স্যাররা ছাত্রছাত্রীদের নিয়ে মিউজিয়ামে গিয়েছিল। সেখান থেকে আসার পথেই কিছু লোক ড্রাইভারকে ভয় দেখিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে। এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ কিছুই করতে পারতেছে না, তাই আমাদেরকে ডাকা হয়েছে। ওকে চলো, গাড়ি বের করো, সবাইকে ডাক দাও। সবাই মিলে পুলিশ স্টেশনে গেলাম। দেখলাম বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় অফিসার এসেছে। ভেতরে গিয়ে বসে পড়লাম। ওদের কাছে আমরা অনেক ছোট, অনেক সিনিয়র। সবাই একজন বলতে শুরু করলো, প্লিজ অ্যাটেনশন। সবাই হয়তো বুঝতে পেরেছেন কেন ডাকা হয়েছে আপনাদের, তাই সেসব কথা না বলি। এখন বিষয়টা হচ্ছে তাদের কিভাবে বাঁচানো যায়। কারো কোনো বুদ্ধি থাকলে বলুন। অনেকে অনেক কথাই বলল, আমরা বসে থেকে শুনলাম। আমাদের কিছুই বলার নেই। যদিও বিষয়টা আমার উপর বেশি দায়িত্ব পড়ে, আমার বোনও আছে সেখানে। আবার লোকটির কথায় মন দিলাম। অনেকে অনেক কথাই বললেন। আর আপনারা হয়তো জানেন এই কাজের সাথে কে জড়িত। এর আগে অনেক কেস এসেছে, তবে এটা কিন্তু আলাদা। এবার যারা কিডন্যাপ হয়েছে সবাই ছাত্রছাত্রী, তাই বিষয়টা সিরিয়াসভাবে দেখাচ্ছে। কারণ এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।
মিটিং শেষে আবার অফিসে চলে আসলাম। আমি জানি ওরা কেউ কিছু করতে পারবে না, কারণ এই 4 মাসে আমি ভালোভাবেই বুঝেছি বৃষ্টির অনেক পাওয়ার। ও ইচ্ছা করলে পুরো শহরটা কিছুক্ষণের মধ্যে এলোমেলো করে দিতে পারে। অফিসে বসে ভাবতেছিলাম, এমন সময় ফারিয়া আসলো। তবে ওকে দেখে অবাকই হয়েছি, কারণ আমি এখানে, ওর তো এটা জানার কথা না। আপনার কোনো দায়িত্ব নেই নাকি? আপনি এখনো বসে আছেন? কিছু একটা করেন। ওখানে আপনার বোনও আছে। আপনাদের জন্য আজ দেশের এই অবস্থা। কিন্তু আমি কিছু বলার আগে রাজীব বলে উঠল, আপনার তো সাহস কম না? আপনি আমাদের অপমান করতেছেন। কি করব? সারা শহর খুঁজবো? এটা সিনেমা না, বুঝছেন? ইচ্ছা করলে খুঁজে বের করব। আমি ইশারায় থামতে বললাম। ওকে, ছেলেটাও রেগে গেছে। বুঝতেছি আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক। আমরা তো সিআইডি পুলিশ, তো কাজ করতেছে, আর আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই পাওয়া যাবে। সেটাই যেন হয়। আর আপনি আমার সাথে আসুন। আমি জানি কে কিডন্যাপ করেছে। কথাটা শুনে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। শুধু আমি না, সবাই দাঁড়িয়ে পড়লাম। আপনার মাথা ঠিক আছে তো? জানিনি যখন আগে বলেননি কেন? আগে বলতে পারিনি কারণ অনেক প্রবলেম ছিল। আপনি আমার সাথে আসুন, তাহলেই সব জানতে পারবেন। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ফারিয়ার সাথে খুব চিন্তায় ছিলাম। ফারিয়া দেখানো রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছি। রাস্তাটা অচেনা জঙ্গলের দিকে, এর আগে মনে হয় কোনো দিন আসিনি। আচ্ছা ফারিয়া, তুমি এই রাস্তা চেনো কিভাবে? কথাটা শুনে কেমন যেন চমকে উঠল ফারিয়া। সেটা আমি দিব্যি বুঝতে পারলাম। এমনি চিনি, আগে এসেছিলাম এখানে। আগে এসেছিলে মানে? তার মানে তুমি বৃষ্টিকে আগে থেকে চিনতে? হাসতে লাগলো ফারিয়া। হাসি থামিয়ে আবার বলল, মাথা খারাপ আপনার? আমি চিনব কিভাবে? এর আগে আমি এখানে বেড়াতে এসেছিলাম, আর আজকে সকালে হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে কল আসছিল। তারপর কি হলো? কি বললো? বলল আপনার ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে সিআইডি অফিসার আদনানকে নিয়ে এই ঠিকানায় আসুন। ও আচ্ছা, কণ্ঠটা ছেলে ছিল না, মেয়ের ছিল। ছেলের? তবে আমার কি মনে হয় জানেন, ওই কণ্ঠ না আমি এর আগে শুনেছি, কিন্তু আমার মনে হচ্ছে না কোথায় শুনেছি। বলো কি, একটু মনে করার চেষ্টা করো প্লিজ, খুব টেনশনে আছি আমরা। মনে তো হচ্ছে না। আচ্ছা প্রবলেম নেই, আমরা তো যাচ্ছি, গেলেই দেখতে পারবো কে ফোন দিয়েছিল। তাই হোক, দেখা যাক কি হয়। ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেলাম। জায়গাটা জঙ্গলের মাঝখানে, তবে ওখানে গিয়ে অবাক না হয়ে পারলাম না। বিশাল বড় বাড়ি, অনেক লোকজন, মনে হচ্ছে একটা বসতি। কিন্তু এই জঙ্গলের মাঝখানে এটা কিভাবে সম্ভব? তাছাড়া এত বড় বাড়ি, আমরা তো কিছুই জানি না। জানার অনেক কারণ আছে, এখানে সাধারণত কেউ আসে না। ধীরে ধীরে বাড়ির ভেতরে গেলাম। সবাই কেমন যেন ভাবে তাকিয়েছিল আমাদের দিকে, মনে হচ্ছে আমরা কোনো অদ্ভুত কিছু। আমি ওদের কাহিনীগুলো দেখছিলাম। ওদের মধ্যে 2-1জনকে চিনি আমি, এদের সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ধরতে পেরেছিলাম না। একটা লোক এসে একটা রুমে নিয়ে গেল। পুরো ঘর অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। একটু পরে হঠাৎ আলো জ্বলে উঠল। আলোটা জ্বালানোর সাথে সাথে পুরো ঘরটা দেখতে পেলাম। ঘরটা বিশাল, আর অনেক চেয়ার আছে, মনে হচ্ছে সবাই যেখানে বসে মিটিং করে। তবে রুমটাতে কেউ ছিল না, আমি আর ফারিয়া ছাড়া। আমার খুব ভয় করতেছে। কোথায় আসলাম আমরা? ভয় পেও না, যত কিছুই হোক ওরা আমাদের মারবে না। মারবে না কেন? সেটা পরে বলবো নি, এখন চুপ করে বসে থাকো। এখানে আমি একটু বাহির থেকে আসি, একজনকে ফোন করতে হবে। বাহিরে আসতে যাব তখনই পিছন থেকে একজন বলে উঠল, লাভ নেই, এখানে কোনো নেটওয়ার্ক পাবেন না, সুতরাং এখানে বসে থাকুন। পেছনে ঘুরে তাকালাম, আবছা আলোয় মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। একটু পরেই এগিয়ে আসলো। এতক্ষণে বুঝতে পারলাম এটা বৃষ্টি, তবে কণ্ঠটা শুনে চিনেছিলাম। ফারিয়া তো বৃষ্টিকে দেখেই অজ্ঞান হওয়ার অবস্থা। স্বাগতম আমাদের এই প্রাসাদে। কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। কেমন আছো? কেমন আছো কথাটা শুনে ওর রিয়াকশনটা ছিল অবাক করার মতো। ওই হ্যালো, এখানে আপনাকে প্রেমালাপ করার জন্য ডাকা হয়নি। আর তুমি কি ভাষা? আপনি বলুন। আচ্ছা সরি, আপনি শিশু বাচ্চাদের ধরে আনছেন কেন? কোথায় শিশু বাচ্চাদের ধরলাম? আপনি তো মনে হয় নিউজ দেখেননি। সবাই তো যে যার মতো বাড়ি চলে গেছে। মানে? তার মানে ছেড়ে দিয়েছো? এসব কেন করতেছো? আবার তুমি? তোর সাহস কি করে হয়? তুই আমাকে চিনিস? আমি যদি ইচ্ছা করি তোর লাশ পড়ে থাকবে এখানে। চুপ করে থাকলাম। বৃষ্টির কথাগুলো যেন বিশ্বাস হচ্ছে না। তাহলে কি ও আমাকে একটু ভালোবাসেনি? সরি তুই তুকারি করার জন্য। যে জন্য ডাকছিলাম, আসুন আমার সাথে। পিছন পিছন ওর সাথে গেলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, একদম ছাদে পৌঁছে গেলাম। পেছনে তাকিয়ে দেখলাম ফারিয়া নেই। কাকে খুঁজছেন? ফারিয়াকে তো।
ওকে আমার লোক পেছন থেকে আটকে রেখেছে। এরকম কেন করতেছেন? কি করেছে সাধারণ জনগণ? কই কি করলাম? আর সাধারণ মানুষ তো কিছুই করেনি। যা করার করছো তো তোমরা। কি করেছি আমরা? কেন চলে এসেছিলে? সেদিন কিছুই তো জানি না। শোন, ন্যাকামি করবি না। তোরা ভালো করেই জানতি। কি মনে করেছিলি আমাকে প্রেম দেখিয়ে গ্রেপ্তার করবি, তাই তো? আর আমি কিছু জানবো না? বাহ, খুব ভালো। আমি তো কচি খুকি, তাই না? শোনা বৃষ্টি, তুমি ভুল ভাবতেছো। আমি জানি না কে তোমাকে কি বলেছে। আমি সত্যিই তোমাকে ভালোবাসতাম। ভালোবাসা না? আচ্ছা, একটা কথা বল, তুই সিআইডি অফিসার আদনান, তাই না? আমি চুপ করে থাকলাম। এখন আমার কাছে সব ক্লিয়ার মনে হচ্ছে। বৃষ্টি আবার বলল, কি রে, চুপ কেন? সত্যি কথা বলতে ভয় পাচ্ছিস? ভয় নেই, বল। আমি মারবো না তোকে। আমি সিআইডি অফিসার। তবে সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। এখনো অনেক ভালোবাসি তোমাকে। একবার প্রতারণা করে ধরতে পারিসনি বলে আবার প্রতারণা করতে চাইছিস? কি মনে হয় তুই যা বলবি তাই মেনে নেব? বৃষ্টি প্লিজ, এরকম করো না। আর তুমি সবকিছু স্বীকার করে নাও। আমি তোমাকে ছাড়িয়ে আনবো। শুন, দূরে যা। তোর স্বপ্নে আর ডুবতে চাই না। তোকে আমি বিশ্বাস করেছিলাম, ভালোবেসে ফেলেছিলাম। সেজন্য তো তোকে সত্যিটা বলেছিলাম। কিন্তু তুই কি করলি? আমাকে কিচ্ছু বললি না। গোপনে ফাঁক পাততে লাগলি কিভাবে আমাকে গ্রেফতার করা যায়। আমি সত্যি সেরকম কিছু করেছিলাম। আমি মানছি যে আমি সিআইডি অফিসার, তোমাকে আমি ধরতে চেয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, তোমাকে বিয়ে করার পর আমি সত্যি একবারে পেতে চেয়েছিলাম। খুব ভালোবাসতাম যে তোমাকে। আমি তোমাকে আগে থেকে চিনতাম, তখন থেকেই ভালোবাসতাম। শোন, অনেক কথা বলছিস, এখন আসল কথায় আসি। এই কাগজটায় সই করে দে, তাহলে তোকে ছেড়ে দেব। যা, আমাদের মধ্যে যা কিছু ছিল না ছিল সব ভুলে যাস। একটা কাগজ এগিয়ে দিল বৃষ্টি। কাগজটা খুলে দেখলাম ডিভোর্স পেপার। এইটা কিসের জন্য? কিসের জন্য বোঝেন না নাকি বুঝতে চাইছেন না? দেখো বৃষ্টি, এখন কিন্তু সত্যি অনেক খারাপ হয়ে যাচ্ছে। আমি সাইন করতে পারবো না এখানে। আমি জানতাম তুই রাজি হবি না, তাই তো এই কিডন্যাপটা করতে হলো। তার মানে তুমি এই জন্য ওদের কিডন্যাপ করছো? না, আমি এতদিন জানতাম তোমার কাজটা খারাপ হলেও মনটা ভালো। কিন্তু এখন তো ভুল ভাবছি মনে হচ্ছে। ভুল না? আচ্ছা, একটা কথা বলেন তো। কি কথা? আপনি আগে থেকেই জানতেন, তাই না, আমি একজন মাফিয়া? জানতাম, তবে তবে আর কিছুই না। জানতেন যখন বিয়ে করেছিলেন কেন? আমাদেরকে ধরার জন্য, তাই না? আমি মানছি আমি তোমাকে ধরার জন্যই বিয়ে করেছিলাম। তবে বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসেছি। এই 4 মাস অনেক মিস করেছি তোমাকে। প্লিজ পাগলামি করো না। বৃষ্টি কিছুক্ষণ চুপ থাকলো, আমিও চুপ থাকলাম। একটু পর নীরবতা ভেঙে বৃষ্টি বলতে শুরু করলো, অনেক ভালোবাসেন আমাকে না? আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আমাকে গ্রেফতার করেন। মনে করেন আমি আত্মসমর্পণ করলাম। সত্যি তুমি আত্মসমর্পণ করবে? তুমি রাজসাক্ষী হয়ে যাও, সবাইকে ধরিয়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কিছু হবে না। জামিন করিয়ে আনবো তোমাকে। কথাটা বলার সাথে সাথে চারদিক থেকে লোকজন ঘিরে আসলো। সবার হাতেই রিভলভার ছিল। এখন সত্যি ভয় লাগছিল। ভয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম। কি ভয় লাগতেছে? আমাকে ছাড়িয়ে আনবি না? আমি তোর মতো বেইমান না। আমি নিজে মরে যাব, কিন্তু অন্য কাউকে বিপদে ফেলবো না। এত বিশ্বাস? একটা কথা ভুলে যেও না, তুমি কিন্তু ভালো কাজ করো না যে সবাই তোমাকে কিছু বলবে না। তুমি মাফিয়া ছিলে আর সারা জীবন এটাই থাকবে। ঠিক। তবে একটা কথা কি জানেন, আমি যা করতে পারি আপনারা কিন্তু তা করতে পারেন না। কি করতেছেন আপনারা? এত হত্যা, রাহাজানি, কই একটু তো কমাতে পারেননি? এখনো হাজার হাজার কেস ফাইল পড়ে আছে, কিন্তু তারা ধর্ষণ, খুন করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কথাটা শুনে মুখ থেকে কেমন যেন কথা আর বের হচ্ছে না। কথাগুলো খারাপ লাগলেও বাস্তব এটাই। কিছু ক্ষমতাবান ব্যক্তির কাছে আমাদের হাত পাগুলো যেন বাধা। ইচ্ছে করলেও তার নড়াচড়া করতে পারি না। চুপ কেন? কথা আর বেরোচ্ছে না? বেরোবেই বা কি করে? আপনার কাছে যার কোনো উত্তর জানা নেই, সেটার আর কি জবাব দিবেন? একটা কথা বলি স্যার, সিস্টেমটা খারাপ মানুষের ভালো মানুষের না। আপনি ভালো থাকবেন, কেউ দাম দিবে না, বরং ক্ষতি করবেন। যেই একটু ক্ষমতা দেখাবেন, সবাই খারাপ হলেও সম্মান দিবে। সেই সম্মানটা কি মন থেকে দেয় ওরা, নাকি ভয় পেয়ে দেয়? যেভাবেই দেয়, দেয় তো। আপনারা তো সম্মান পান, অনেক সম্মান, কিন্তু সেটাও লোক দেখানো। দেখুন বাইরে গিয়ে ঠিক আপনাদের বদনাম করছে। আমি বলছি না সবাই, তবে অনেকেই করে। কারণ
তারা আপনাদের কাছে সাহায্য পায়নি, আপনারা দিতে পারেননি তাদের সাহায্য। কথাগুলো হয়তো সত্যি, কিন্তু সত্যিটা তো মিথ্যা হয়ে যাবে না। মানুষকে সেবা ভালো দিক থেকে করা যায়, এমনি খুন খারাপি করে কি লাভ? খুন খারাপই না স্যার, যখন 4 বছরের শিশুকে জনি কেটে ধর্ষণ করা হয় সারা রাত ভর, তাদেরকে কি বেঁচে থাকা উচিত স্যার? আপনি বলেন। কেমন যেন স্তব্ধ হয়ে গেলাম। সত্যি আমার বলার মতো কোনো ভাষা নেই। কথাটা শুনতে খারাপ হলেও জানি এর কোনো উত্তর নেই, তবুও বলার চেষ্টা করলাম। বৃষ্টি, তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে আমি যদি ক্ষমতা পেতাম ওকে মেরে ফেলতাম ওখানেই। স্যার, ক্ষমতা তো আপনাদের আছে, কিন্তু সেই ক্ষমতার কোনো দাম নেই। আমারও স্বপ্ন ছিল স্যার, পুলিশ অফিসার হব। বাবা রিক্সা চালক ছিল, কিন্তু স্বপ্নটা তার বড় ছিল, পুলিশ অফিসার হবে, মানুষের পাশে দাঁড়াবে। একটা কথা জানেন স্যার, বাবা যখন মারা গেল তখন আমার স্বপ্নটা যেন নিমিষেই শেষ হয়ে গেল। মা খাওয়ার জন্য এখন করতো, আমিও যেতাম, কিন্তু আমি দেখেছি সবাই মার সাথে খারাপ ব্যবহার করত। তখন তো এত কিছু বুঝতাম না, তবে এখন বুঝি ওরা মার সাথে খারাপ ব্যবহার করতো না, আমার মাকে। আর বলতে পারলো না, কেঁদে ফেললো বৃষ্টি। কথাগুলো শুনে আমার চোখেও জল এসে গেছে। বৃষ্টি আবার বলতে লাগলো, একদিন একটা লোক এসে বলল মাকে নাকি চাকরি দিবে। মা অনেক খুশি ছিল। পরের দিন সকালে মাকে নিয়ে চলে গেল। আমি যেতে চেয়েছিলাম, কিন্তু নিয়েছিল না। সেই যে গেছিল, এই কয়েকদিন আগে মার খোঁজ পেয়েছি, আপনাকে দেখানোর 7 দিন আগে। আচ্ছা একটা কথা বলেন তো, কোনো সন্তান যদি দেখে তার মা পতিতা, তাহলে এই মেয়ের কেমন লাগবে বলুন তো? বৃষ্টি এসব বাদ দাও না, আমি এগুলা শুনতে পারছি না। স্যার, আপনি তো শুনতে পাচ্ছেন না, আর আমি নিজের চোখে দেখেছিলাম। তাহলে আমার কেমন লেগেছিল একবার ভাবুন। আমি মাফিয়া হতে পারি স্যার, কিন্তু মানুষের মতো প্রতারক না, কারোর সাথে বেইমানি করিনি। সবাইকে একটু যেতে বলো, আমার কিছু কথা আছে তোমার সাথে। বৃষ্টির ইশারায় সবাই চলে গেল। আই এম সরি, আমাকে মাফ করে দিও, আমি তোমার সাথে প্রতারণা করেছি। ওইসব সরি টরি হবে না, তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সই কর। আমি করতে পারবো না, বললাম তো, তুমি আমার বউ ছিলে আর আমারই থাকবে। তাই না? আচ্ছা, দেখা যাবে। দেখো। আচ্ছা একটা কথা বলি, তুমি আমাকে মারতে চেয়েছিলে কেন? আমি কি করেছিলাম তোমার সাথে? তুমি তো বললে কেউ ভুল না করলে মারো না। তুমি তাহলে আমার কি ভুল ছিল? বৃষ্টির মুখ যেন নিমিষেই অন্যরকম হয়ে গেল, মনে হচ্ছে অনেক ভয় পেয়েছে। কি হলো, এমন দেখাচ্ছে কেন তোমাকে? বলবে না আমাকে কেন মারতে চেয়েছিলে? তবু কিছু বলল না, ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকলো। আচ্ছা বলতে হবে না, আমি জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু একটা কথা তো বলো, তুমি কার জন্য ভয় পাচ্ছ? এবার কিছুক্ষণ চুপ থাকার পর মুখ খুললো। আমি ভয় পেতে যাব কেন? কি বলছে? তুমি ভয় পাচ্ছ না, তোমার মুখটা দেখে কেমন যেন ভয় তো লাগছে। না না, আমার ভয় করতেছে না। আমি কেন ভয় করতে যাব? ওকে তাহলে বলো, আমাকে মারতে চেয়েছিলে কেন? শুনবেন তাহলে কেন মারতে চেয়েছিলাম আপনাকে? বলো। মনে আছে, আপনার একদিন রাতে 2 জন মহিলা গিয়েছিল আপনার কাছে বৃষ্টির দিনে চাদর মুড়ি দিয়ে। মনে আছে, কিন্তু তার সাথে আমাকে মারার সম্পর্ক কি? সম্পর্ক আছে। কি বলেছিলাম সেদিন? বলেছিলাম আমাদের এতিমখানাটা তুলে দিতে চাচ্ছে, কিছু একটা করুন। কিন্তু আপনি কি বলেছিলেন? বলেছিলেন যে আমরা এই কাজটা করতে পারবো না, উপর থেকে নাকি বারণ আছে। মনে আছে। সত্যি সেদিন আমি কিছু করতে পারিনি। কি করতাম? উপর থেকে যদি মানা করে আমরা কিভাবে সাহায্য করব? জানতাম। আমি পুলিশের কাছে গিয়েছিলাম, ওরাও এই কথাই বলেছিল। কিছু করতে পারবেন না যখন ওই চেয়ারে বসেন কেন? চুপ করে দাঁড়িয়ে আছি, কি বলবো? সাহায্য তো করতে পেরেছিলাম না। চুপ করে আছেন কেন? শুনবেন না সেদিন রাতে কি হয়েছিল? ওরা আমাদের 4 জন শিশুকে মেরে ফেলেছিল, যারা এতিম ছিল, খুব কেঁদেছিল। সেদিন আর সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম আপনাদের আমি ছাড়বো না, সেজন্য পুলিশকে আগেই মেরেছি। তাহলে আমাকে মেরে ফেললেন না কেন? এতদিন ইচ্ছা করলেই তো মারতে পারতে, সব সময় তো তোমার কাছেই থাকতাম। মারতে পারতাম, কিন্তু কেন মারেনি জানেন? আপনার বাবার জন্য। আমার বাবা মানে? আপনার বাবাই। আমি আপনাকে সেদিন মার্কেটে গুলি করেছিলাম, তবে একটা সমস্যার কারণে গুলিটা হাতে লেগেছিল। ও, কিন্তু আমার বাবা কি করেছে? সেদিন হসপিটালে যাওয়ার আগে আপনার বাবার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, আর উনি আমাকে তাহের মামার সাথে কথা বলতে দেখেছিল। তো কি আপনার তাহের মামার সাথে কথা বললে বাবার কি? বাবার তো কিছুই না,
কিন্তু আপনি হয়তো জানেন না, এই তাহের মামা সেই তাহের মামা না, এখনকার এমপির সাথে কিং খান। চিনছেন? কি, তুমি তাহের সাহেবকে চেনো? চিনি। আমি তো ওনার আন্ডারে কাজ করি। এই যে এত লোক দেখতেছেন না, সব ওনার লোক। তার মানে তুমি তাহের সাহেবের সাথে কাজ করো? কিন্তু আমি যতদূর জানি উনি তো ভালো কাজ করেন না, সব সময় মানুষের ক্ষতি করেন। ওইটাই আপনারা ভুল ভাবেন, কিন্তু সাধারণ জনগণ তাকে অনেক সম্মান করে। আমিও সম্মান করি অনেক, কারণ উনি অনেক ভালো মানুষ। উনি ক্ষমতার অপব্যবহার করেন। আজ তাদের মতো কিছু লোকের জন্য আমরা সাধারণ মানুষের কাছে খারাপ। ভুল বললেন। আজ এই শহরে উনি আছে বলেই মাঝরাতে কোনো মেয়ে ধর্ষণ হয় না, কোনো বাবাকে তার সন্তান হারাতে হয় না বিনা কারণে। বুঝলাম। এর আগে আমার অনেকবার তার সাথে দেখা হয়েছে, তবে ওনাকে আমি সব সময় খারাপ নজরে দেখতাম। অনেকবার তো বলেছি এসব কাজ করেন না, ভালো হবে না। কিন্তু এই তো আপনাদের দোষ। যারা ভালো কাজ করে তাদেরকে খারাপ নজরে দেখবেন, যারা মানুষের টাকা মেরে খায় তাদের কাছে গিয়ে পড়ে থাকেন। শোনো, অনেক কথা বলেছো, কিন্তু আমরা সবাই কিন্তু এক না। আমাদের জায়গায় তুমি থাকলে এরকমই করতে। আমাদের সংসার আছে, পরিবার আছে, তাই আমাদের ভয়টা একটু বেশি। সেটা তুমি বুঝবে না? আমি বুঝি, সেজন্যই হয়তো আজ পর্যন্ত আপনি বেঁচে আছেন। না হলে কবে শেষ করে দিতাম আপনাকে। আমি বুঝতে পেরেছিলাম আপনাদের কোনো দোষ ছিল না। কোথা থেকে যেন একটা লোক আসলো, এসে বৃষ্টিকে সালাম দিল আর বলল, স্যার আসছে, আপনাকে ওপরে যেতে বললো, সাথে এই লোকটাও। যাচ্ছি। বৃষ্টির সাথে উপরে গেলাম। উপরে যাওয়ার সময় দেখলাম ফারিয়া তাকিয়ে আছে আমার দিকে অবাক দৃষ্টিতে। একটা রুমে গেলাম। রুমটা অনেক সুন্দর করে সাজানো, দামি দামি আসবাবপত্র। সামনে দেখলাম চেহারা একজন বসে আছে, তবে লোকটা আর কেউ না, তাহের সাহেব। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো তোমরা? ভালো। আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি, কিন্তু একজনকে দেখে তো মনে হচ্ছে খুব রেগে আছে আমাদের উপর। রেগে নেই স্যার, আপনাকে দেখতেছি। তাই আমাকে দেখে কি করবে? আমি তো খুব একটা ভালো মানুষ না, তোমরাই বলতে। রিয়েলি সরি স্যার, আমি জানতাম না। তবে আপনি যে কাজগুলো করেন সেগুলো তো আইনের বাইরে, তাই না? ঠিক বলছো, আইনের বাইরে। স্যার, আপনার তো অনেক ক্ষমতা, আপনি এমনি ইচ্ছা করলে যা তা করতে পারবেন। তাহলে এই অসৎ রাস্তায় কেন, অযথা মানুষের কাছে কেন খারাপ হতে চান? ক্ষমতা তো আমার আছে, কিন্তু একটা কথা বলো তো, ধরো আমি তোমাকে একটা কাজ করতে বললাম, তুমি করবে না? অবশ্যই করব স্যার, কারণ আপনার কাজ করতে তো আমি বাধ্য। তুমি বাধ্য কারণ তুমি প্রশাসনের লোক, কিন্তু সাধারণ মানুষ কিন্তু বাধ্য না। ওরা আমাকে জিতিয়েছে আমার থেকে সাহায্য পাবার জন্য, কিন্তু আমি যখন ওদের কিছু সাহায্য দেই সেটা লোকের কাছে পৌঁছায় না, তখন খারাপটা কে হয়? স্যার দুঃখিত, আপনার কথা আমি বুঝতে পারলাম না। আপনি আসলে কি বলতে চাচ্ছেন? না বোঝার কি হলো? আমার ক্ষমতা আছে সত্যি, কিন্তু এই ক্ষমতার দরকার আছে। তুমি খেয়াল করে দেখছো আমি ক্ষমতায় আসার পর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে কিনা জানি না, তো আগের মতো আর অত খারাপ রিপোর্ট শোনা যায় না। দু একটা শোনা যায়, সেগুলো আপনাদেরই। হয়তো হতে পারে, তবে তুমি আমার বিষয়ে আরো খোঁজ নাও, তারপরে আমাকে গ্রেপ্তার করো। হাসি মুখে গ্রেপ্তার হব। গ্রেফতার করতে আসিনি স্যার, আপনাকে গ্রেফতার যদি করতাম তাহলে এতক্ষণে করে নিতাম। আমি কিছুটা সম্পর্কে আপনাদের জানতাম, আর এতক্ষণে যা শুনলাম সত্যি আমার অনেক ভালো লেগেছে আপনাকে। আপনাদের মতো দুই একজনকে দরকার সমাজে। আইনকে সবসময় পাশে পেলেও সব কাজ হয় না, কারণ সব কিছুর একটা সিস্টেম আছে। আপনাদের তো কোনো সিস্টেম লাগে না স্যার। এগিয়ে যান স্যার, পাশে আছি। আমার কথা শুনে বৃষ্টির মুখে যেন হাসি ফুটে উঠল। গুড, তবে তুমিও তো আমাদের মতোই গোপনে সেবা করো মানুষের, তাই না? কি বলেন? আমি কিভাবে সেবা করব? আমি জানি বৃষ্টি তোমার বউ, আর তোমাকে খুব ভালোবাসে। ও যে তোমাকে মারতে চাইছিল সেটাও জানতাম আমি। আমিও মারতে বলেছিলাম, কিন্তু আমি হঠাৎ আবার মারতে বারণ করেছিলাম। কেন জানো? তোমার বাবার জন্য। আমার বাবার জন্য কেন? আমি কিন্তু এখনো কিছুই বুঝলাম না। বৃষ্টিও তাই বলছে। তোমার বাবাকে আমি আগে থেকে চিনতাম, উনি অনেক ভালো মানুষ। আমি ওনাকে শ্রদ্ধা করি। যেদিন তোমার গুলি লেগেছিল ওই দিন বৃষ্টির সাথে তোমার বাবাও আমার কাছে এসেছিল। আমি তো জানতামই না তুমি ওনার ছেলে। সেদিন রাস্তায় বাবা আমাকে দেখে ফেলায় আমি ধরা পড়ে গেছিলাম, তাই বাধ্য হয়ে তায়ের মামার কাছে এনেছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাকে মারতে বারণ করলেন কেন? একদিন তোমার বাবা আমাকে অনেক বড় উপকার করেছিল, যে উপকারের ঋণ কখনো শোধ হবার নয়। যখন তোমার বাবা বলেছিল তোমাকে যেন না মারি, তারপর আমিও তোমার বিষয়ে খোঁজ নিয়েছিলাম, বৃষ্টিকে খোঁজ নিতে বলেছিলাম। সবশেষে বুঝলাম তুমিও খারাপ না,
তুমি আমাদের মতো মানুষদের সেবা করো, তবে লোকচক্ষুর আড়ালে। ওই কাজগুলো তো প্রত্যেকেরই করা উচিত। আমি এটা আমার স্বার্থের জন্য করি না। মানুষের পাশে তো মানুষকে এগিয়ে আসতে হবে, সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক। আমরা সবাই মিলে যদি সমাজটাকে না বাঁচাই তাহলে কে বাঁচাবে? সেটা তুমি আমি হয়তো বুঝি, কিন্তু সবাই তো বোঝে না। সবাই শুধু টাকার পিছনে ঘোরে। আজকাল দেশের অবস্থা এমন হয়ে গেছে যে কোথাও কোনো অঘটন ঘটলে তাদের সাহায্য করতে না গিয়ে এসে ছবি তোলে, নিয়ে উন্মাদ হয়ে যায় কে আগে ছবি তুলতে পারে। স্যার ঠিক বলছেন। সবাই হয়তো বোঝে না, কিন্তু যদি বোঝানোর চেষ্টা করি অবশ্যই বুঝবে। আমরা তো সেটাই করতে চাই। দেশের যে কোনো পরিস্থিতিতে সবাইকে এক থাকতে হবে। গরিবদের পাশে আমাদের অবশ্যই দাঁড়াতে হবে। একবার মানুষকে সাহায্য করে দেখো, যতটা আনন্দ পাবে ততটা আনন্দ অন্য কোথাও পাবে না। দেখো, আমি সত্যি অনুপ্রাণিত স্যার। আমি আপনাদের সাথে থাকতে চাই। আমিও এই সমাজটাকে পরিবর্তন করতে চাই। এমন একটা সমাজ চাই যেখানে থাকবে না কোনো নারী পুরুষের ভেদাভেদ, যেখানে নারীকে চলাচল করতে কোনো ভয় করতে হবে না, যৌতুকের টাকার জন্য স্বামীর হাতে প্রতিদিন মার খেতে হবে না, বেকার হয়ে মানুষের অবহেলার পাত্র হতে হবে না। বৃষ্টির মুখে যেন হাসি ফুটে উঠল। এতক্ষণ বৃষ্টি শুধু আমাদের কথাগুলো শুনেছিল, কিন্তু এখন বলে উঠল, আপনি সত্যিই আমাদের সাথে থাকবেন? আমাদের কাজে সাহায্য করবেন? সত্যি বলছি। মিথ্যা কথা বলছেন না তো? আবার ধোকা দিবেন না তো? গ্রেফতার করবেন না তো আমাদের? আরে না, সত্যি বলছি। আমি আর ধোকা দেব না, প্রতারণা করব না। একবার আমার সাথে চলো, সারা জীবন আগলে রাখবো। কথাটা শুনে বৃষ্টি মাথাটা নিচু করে ফেললো। মনে হয় লজ্জা পেয়েছে। তোমাকে লজ্জা পেতে হবে না বৃষ্টি। আমি তো সব জানি। তুমি আদনানকে অনেক ভালোবাসো, আর আমিও চাই তোমাদের ভালোবাসাটা পূরণ হোক। সারা জীবন তোমরা একসাথে থেকে মানুষের সেবা করো। বৃষ্টি চুপ করে আছে, মুখে কোনো কথা নাই। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমিও বৃষ্টিকে খুব ভালোবাসি স্যার। ধন্যবাদ দিতে হবে না। তোমাদের আর একটা কথা, অনেক অনেক দুঃখিত আমরা স্কুলে সব বাচ্চাদের কষ্ট দেওয়ার জন্য। আসলে কোনো উপায় ছিল না। আমরা এই কাজটার মাধ্যমে একটু বুঝতে চেয়েছিলাম প্রশাসনে এখনো কতটা দুর্বল। সামান্য একটা স্কুল বাস খুঁজে বের করতে পারলো না। ইটস ওকে স্যার, তবে এখান থেকে শিক্ষা পেলাম ভবিষ্যতে আমরা আরো সচেতন থাকব, মানুষের বিপদে সময় মতো পৌঁছে যাব। ওকে, দেখা যাক কেমন সচেতন থাকো তোমরা। স্যার এখন কি যেতে পারি স্যার? অবশ্যই। তোমাকে এখানে ডেকেছিলাম শুধু এই কথা বলার জন্য। আর ইচ্ছা করলে তুমি বৃষ্টিকে নিয়ে যেতে পারো, আমি বাধা দেব না। স্যার আমি তো নিয়ে যেতে চাই, কিন্তু বৃষ্টি যদি রাজি থাকে তাহলে। কিছুক্ষণ চুপ থাকার পর বৃষ্টি বলল, আমি যাব। আর কিছুক্ষণ কথা বলে বৃষ্টিকে সাথে করে বাইরে আসলাম। দেখলাম ফারিয়া বসে আছে। আমাদের দুজনকে একসাথে দেখে ওর চোখটা যেন বেরিয়ে আসবে, তবে আমার একটু হাসি পাচ্ছিল। তিনজন জঙ্গল পেরিয়ে গাড়িতে চলে আসলাম। গাড়িটা আমি চালাচ্ছিলাম, কেউ কোনো কথা বলছিলাম না, সবাই চুপ করে আছি। হঠাৎ ফারিয়া বলে উঠল, এটা কি হলো? আমরা কি জন্য এখানে এসেছিলাম? আপনার বউকে ফিরিয়ে নিয়ে যেতে নাকি? কি জানি, সেটা তো মনে হয় তুমি ভালো জানো। না, আমি ভালো জানি না। আমরা এসেছিলাম আমার ছেলে, তোমার বোনকে, আরো অনেক ছেলে মেয়েকে খুঁজতে। অনেক টেনশনে আছি, কিন্তু আমি এখনো আমার ছেলের কোনো খোঁজ পাইনি। একটু হাসলাম ওর কথা শুনে, কিন্তু আমার হাসি শুনে ফারিয়া তো রেগে গেল। টেনশনে থাকতে হবে না তোমার, বাড়িতে গিয়ে দেখো তোমার ছেলে পৌঁছে গেছে। সত্যি বলছো নাকি মিথ্যে কথা? সত্যি কি মিথ্যা সেটা বাড়িতে গেলে দেখতে পারবে। ফারিয়া কিছুক্ষণ চুপ থাকার পর আবার বলল, সরি। কেন, কি হলো হঠাৎ? আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য আর বৃষ্টিকে ভুল বোঝানোর জন্য। বৃষ্টিকে ভুল বোঝানো মানে কি বলছো? ঠিকই বলছি, আমি বৃষ্টিকে আপনার নামে ভুল বলেছিলাম, তাই বৃষ্টি সেদিন চলে গেছিল রাগ করে। আমি বৃষ্টির দিকে তাকালাম, তাকিয়ে বুঝতে পারলাম ফারিয়া ঠিকই বলছে। এখন বুঝতে পারলাম বিষয়টা, তবে এত বড় ভুলটা না করলেও পারতে। একটা সম্পর্ক ভাঙা কিন্তু খুব পাপ। সেটা আমি বুঝতে পেরেছি। অনেক সত্যি, আমি অনেক খারাপ কাজ করেছিলাম। জানি না সেটা মাফ পাওয়ার যোগ্য কিনা। আমি ক্ষমা করে দিলাম। ভুল করেছে বুঝতে পারে সে ভুল করেছিল, সে তার পাশ্চাত্য করতে চায়, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কি বলো বৃষ্টি? ঠিক বলেছেন, আমিও ক্ষমা করে দিয়েছি। তবে মনে রাখবেন ফারিয়া আপু, সম্পর্কটা করতে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে একটুও সময় লাগে না। তাই কোনো সম্পর্ক ভাঙার আগে সবার এই বিষয়টা একবার ভেবে দেখা উচিত। আমি খুব খুশি হলাম তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছো। আমি কথা দিলাম সবসময় তোমাদের বিপদে পাশে থাকবো। ওকে, তাই যেন হয়। বাড়িতে যেতে সন্ধ্যা হয়ে গেল।
বাড়ির ভেতরে গিয়ে দেখলাম বাবা আর তানহা বসে আছে ড্রয়িং রুমে। আমাকে আর বৃষ্টিকে দেখে বাবা আর তানহা এগিয়ে আসলো। তানহা তো আমাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরলো। কি হয়েছে তানহা, ঠিক আছো তো তুমি? ভাইয়া, এতক্ষণ কোথায় ছিলে তুমি? বাবা তোমাকে কতবার ফোন করেছে, দেখেছো? তানহার কথা শুনে ফোনটা বের করলাম। ফোনটা তো সাইলেন্ট ছিল, ৬০ বার কল দিয়েছে। বাবা আসলে ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই দেখতে পাইনি, সরি। ঠিক আছে। তুমি যে বৌমাকে সাথে করে নিয়ে এসেছো, অনেক খুশি হয়েছি আমি। কেমন আছেন বাবা? আমি ভালো আছি। এতদিন কেউ রাগ করে থাকে? আমাদের কথা একবারও মনে পড়েনি? মনে পড়ছে বাবা, অনেক। সবচেয়ে বেশি তানহার কথা মনে পড়ছে। খুব মিস করছি ওকে। তানহা আমার কাছ থেকে বৃষ্টির কাছে গেল। সত্যি বলতে খুব ভালো লাগছিল। এখন মনে হচ্ছে আমাদের পরিবারটা যেন সম্পূর্ণ। জানি মায়ের জায়গাটা পূরণ করতে পারবে না, তবে কিছুটা তো পূরণ করতে পারবে। রাতে খাওয়া দাওয়া করে রুমে গেলাম। আমি আগে গেলাম। কিছুক্ষণ পর বৃষ্টি আসলো, পাশে চুপ করে বসে রইলো, কোনো কথাই বলছে না। কি হলো, চুপ করে আছো যে, কোনো কথা বলছো না? এমনি খুব ভালো লাগছে আমার। আজকে মনে হচ্ছে আমি সত্যিই অনেক ভাগ্যবান। কেন ভাগ্যবান হতে যাবে কেন? কি এমন জিনিস পেলে যে? আপনাকে পেয়েছি যে, সারা জীবন আগলে রাখবো আপনাকে, কখনো ছেড়ে যেতে দেব না। তাই আগে ওই কাগজটা দাও, সই করে দেই। তখন না বললে? কোন কাগজ? ওই যে ডিভোর্স পেপার না কি জানো, তখন যে বললে। শয়তান, আমি তখন মন থেকে বলিনি। আর আপনি যদি চান তাহলে দিয়ে দেই। না গো, আমি তো তোমাকে চাই। কথাটা বলে এক টানে বুকে এনে ফেললাম আর ফিসফিসিয়ে বললাম, আমি আমার মাফিয়া বউটাকে যে অনেক ভালোবাসি, কিভাবে তাকে ছেড়ে দেই? ভালোবাসবো তোমায় অনেক। তারপরে আর কি, সবই বোঝেন আপনারা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে পুরো গল্পে পাশে থাকার জন্য। সামনে আরো ভালো গল্প দেওয়ার চেষ্টা করব। সবাই পাশে থাকবেন। আর গল্পটি কেমন হলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন।